এই পিচ্ছি, এদিকে আসো। আগন্তুক ছেলেটার কথাতে ঈশান আশেপাশে তাকিয়ে দেখল ও ছাড়া আর কেউ নেই। তারপর নিজের দিকে তাকিয়ে থেকে ছেলেটার দিকে তাকাতেই বলতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই ডাকছি। ঈশান নিজেকে ইশারা করে বোঝাতেই ছেলেটা ইশারায় ওকে কাছে যেতে বলল। ঈশান ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। কলেজের গেটের সামনেই কিছু ছেলে একটা জায়গায় বসে আছে। কলেজের গেটের সামনে বসার জায়গা আর থাকে নাকি? ঈশান অবাক হলো বেশ খানিকটা। শহরের কলেজগুলোতে হয়তো এরকমই হয়। ছেলেগুলো কিছু বলার আগেই ঈশান ওদের বড় সড়ো করে একটা সালাম দিল। ঈশান শুনেছে শহরের ছেলেগুলো বদমাইশ হয়। কলেজে এসে প্রথম দিনে বড় ভাইতে সালাম না দিলে নানাভাবে টর্চার করবে তারা। বড় সড়ো সালাম দিতেই সবার উত্তর দিল। ছেলেগুলোর মধ্যে থেকে ঈশানকে দেখে বলতে লাগলো। এই যে পিচ্ছি, কোথায় যাওয়া হচ্ছিল আমাদেরকে এড়িয়ে? তুই জানিস না, কলেজে প্রথমবার আসলে সিনিয়রদের সালাম দিয়ে তাদের থেকে পারমিশন নিয়ে তারপর ঢুকতে হয়। আর তুই আমাদেরকে সালাম না দিয়ে নিজেদের মতো করে চলে যাচ্ছিস। তোর সাহস তো কম না। আসলে ভাইয়া, আমি আগে কখনো শহরে আসিনি, কলেজে প্রথম। তাই জানতাম না যে আপনাদের সালাম দিয়ে চলতে হয়। এরপর থেকে রোজ সালাম দেব। তা বললে তো হবে না, তোকে আজকে আমাদের কথা শুনতেই হবে। যা বলবো সেটাই শুনবি। অন্যায় করেছিস তুই, প্রথম দিনই এসেই। বলছিলাম কি ভাইজান, আজকে প্রথমবার তো, তাই ভুল হয়ে গেছে। এবারের মতো কি মাফ করে দেওয়া যায় না? কিসের মাফ? কোনো মাফ নেই। ভুল করেছিস, তার জন্য শাস্তি তোকে পেতেই হবে। ওদের থেকে একটু দূরেই কয়েকটা সিনিয়র ছেলে বসেছিল। তাদের মাঝখানে যে ছেলেটা বসেছিল সেই ছেলেটা দূর থেকেই ঈশানকে লক্ষ্য করলো। ঈশান ভাবছিল আজকে এই বদমাশ ছেলেগুলোর হাত থেকে রক্ষা নেই। ঠিক তখনই সেই ছেলেটা বলতে লাগলো। এই লোকমান, এদিকে ফাটিয়ে দে। ভাই, ও তো নতুন এসেছে, ওকে আমরা রেক দিচ্ছিলাম। বললাম না এখানে ফাটিয়ে দে, এত কথা বলিস কেন? ঈশানের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো ওকে দূরের সেই ছেলেগুলোর দিকে যেতে বললেই ঈশান ভাবল এবারের মতো মাফ পেয়ে গেছে। কিন্তু আবার এই ছেলেগুলোকে বসে থাকতে দেখে বেশ খানিকটা ভয়ই লাগলো। এরা আবার অন্য কিছু করবে না তো? দেখা গেল গায়ের জামা কাপড় খুলে নিল, তাহলে মান সম্মানের 12টা বেজে যাবে। কথাগুলো ভাবতেই এর মাঝখানে ঈশান এসে ওই ছেলেগুলোর সামনে এসে দাঁড়ালো। তারপর মাঝখানে যে লিডার টাইপের ছেলেটা বসেছিল ওকে দেখে কেমন চেনা চেনা মনে হলো। কোথায় দেখেছে বুঝতে পারছে না, তবে একই রকমের চেহারা নাকি অনেক মানুষ থাকে, তাই মনে হলো যে হয়তো কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। ঈশান কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা ওকে বলতে লাগলো। তোমার নাম ঈশান না? জি ভাইয়া, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? তুমি বাড়ি আনন্দ গ্রামের না? জি ভাইয়া, কিন্তু আপনি এত কিছু জানেন কি করে? আপনাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে, তবে কোথায় দেখেছি মনে করতে পারছি না। আমি তোমার পাশের এলাকাতেই থাকতাম। তুমি যে কলেজে পড়তে, আমি তোমার ওই কলেজের সিনিয়র, এক ব্যাচ সিনিয়র ছিলাম, তাই তোমাকে কলেজেই দেখেছি। তুমি যে কলেজে ঠিক জিনিস ছিলে মাইরি, সেটা আমি খুব ভালো করেই জানি। না, মানে আসলে ভাইয়া, ওই আর কি, একটু তো দুষ্টুমি হয়েই যায়, বুঝতে পারলেন কি না? কী হয়েছে বলতো তামিম? ও এমন করে কথা বলছে, তার উপর আবার বলছে ও কেমন কী ছিল সেটা তুই জানিস। কী হয়েছে বলতো? সেটা তোকে পরে বলবো, আগে বসতে দে। ঈশান, আমার পাশে এসে বসো। আর আজকে থেকে তুমি আমাদের টিমে যোগ দিচ্ছ। আপনাদের টিমে মানে? বুঝতে পারলাম না ভাইয়া। বুঝবে, সবই আস্তে আস্তে বুঝবে। এই কলেজে যখন একবার এসে পড়েছো, কয়েকদিন বাদেই সব বুঝে যাবে। ঠিক আছে, কিন্তু আপনাদের টিম বলতে কি বোঝালেন সেটা তো বুঝতে পারলাম না। যদি বলে দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আসলে কলেজে দুইটা গ্রুপ, একটা লেডি গ্যাং আর একটা আমাদের মেয়েদের যে গ্রুপটা আছে, তাতে বেশিরভাগই সদস্যই মেয়ে। তবে কিছু বাজে ছেলে পেলেও থাকে যাদের কাজ হচ্ছে সারাদিন পড়ালেখা বাদ দিয়ে উল্টোপাল্টা কাজ করা আর স্টুডেন্টের র্যাক করা। অবশ্য আমাদের টিমে কিছু ছেলে আছে, ওরাও এগুলো করে। ওই যে দেখলে না, যারা তোমাকে ধরলো, ওরাও বেশ খানিকটা এরকমই কাজকর্ম করে। তবে সেটা আমাদের দলের নেওয়ার জন্য আর তোমার ট্রাই করার জন্যই ওরা এরকম করেছে। আমি থাকতেই তোমার কিছুই করতো না। ধন্যবাদ ভাই, আমি জানতাম না যে আপনি এখানে আছেন। আর আপনাকে আমি কয়েকবার দেখেছিলাম কলেজে, কিন্তু তেমন করে খেয়াল করিনি। করেনি, এখন থেকে করবে। আর তুমি যে পরিমাণ দুষ্টু ছেলে ভাই, তাতে তোমাকে খেয়াল মানুষ নিজে থেকে করেছে। আমি তাই করেছিলাম, তুমি কি খেয়াল করবে? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না।
তোরা এমন করে কথা বলছিস, তাতে আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। তাহলে শোনো ঈশান, অনেক চালাক চতুর একটা ছেলে যদি আমাদের টিমে থাকে তাহলে আমাদেরকে আর কেউ হারাতে পারবে না। বারবার করে আমাদের ওই বজ্জাত সিনথিয়ার কাছে নাকামি চোবানি খেতে হবে না। দেখিস আমরা ঠিক সব জায়গা থেকে বেরিয়ে যাব, কারণ ঈশানের যে পরিমাণে বুদ্ধি আর যা আউট নলেজ, তাতে আমাদের টিমের পাওয়া মানে আমাদের ভাগ্যের ব্যাপার। এখন কথা না বলে যেটা বলছি সেটাই কর। আর ঈশান, তুমি কয়েকদিনের মধ্যে সবটা বুঝে যাবে। আমি তোমাকে জোর করব না, তারপরও বলবো নিজের সেফটির কথা ভেবে হলো আমাদের টিমে যোগ দাও। ঠিক আছে ভাইয়া, যেহেতু কাউকে চিনি না জানি না, তাহলে আপনার কাছে থাকতে সমস্যা নেই। ব্যাস হয়ে গেল, আজকে থেকে তুমি আমাদের রুমে থাকবে। কোথায় উঠেছো, কিছু ভেবেছো? না, গত দুদিনই একটা হোটেলে ছিলাম। আসলে এমন করে তো থাকা সম্ভব না, মেসে নাকি জায়গা শেষ, তাই ভাবছি কোথাও একটা থেকে যাব। কিন্তু কেউ তো সাবলেট দিতে চাইছে না, তাই ভাবছিলাম কারোর সাথে একটু বন্ধুত্ব হলে তাকে বলে করে দেখি তার সাথে কয়েকটা দিন থাকা যায় কিনা। একবার যখন আমার সাথে দেখা হয়েছে তাহলে না হয় আমার রুমে থাকবে, আর কোনো কথা নয়, চলো আমার সাথে। ওরা সবাই ক্যান্টিনে গিয়ে আড্ডা দিতে লাগলো। ঈশানকে আব্বু আম্মু শহরে পাঠিয়েছিল পড়ালেখার জন্য। আসলে এলাকায় থাকলে যে পরিমাণে দুষ্টুমি করে ছেলেটা, তাতে আব্বু আম্মুর টেনশন হয়, সেজন্য এখানে পাঠিয়ে দিয়েছে। আর এলাকার চেয়ারম্যানের মেয়ের প্রেমে পড়েছিল ছেলেটা, যার জন্য যান বাঁচানোর জন্য হলেও এখানে আসতে হয়েছে। ঈশান ভুল করেছিল, কিন্তু সেই ভুলটা বুঝতে একটু সময় লেগে গেল। ওরা ক্যান্টিনে গিয়ে অনেকক্ষণ আড্ডা দেয়। আড্ডা দেওয়া শেষ হলে ক্লাসের বেল দিতেই ঈশান তানিম ভাই ছেড়ে দিল। তারপর তানিম ওর নম্বরটা দিয়ে বলতে লাগলো, আমাদের যখন খুশি ফোন করবে, কোনো বিপদ আপদে পড়লে আমাকে অবশ্যই জানাবে। আমি জানি যদি তোমার কোনো বিপদ আপদ হবে না, কারণ তুমি নিজে একটা বিপদ সবার জন্য। ঈশান মুচকি হাসলো, সেখান থেকে চলে আসলো। তারপর ক্লাসে যেতেই কয়েকটা ছেলের সাথে নিজে থেকে কথা বললে ওরা ফ্রেন্ডশিপ করে নিল। ঈশান ভেবেছিল শহরের ছেলেপেলেগুলো একটু বদরাগী বদমেজাজি হবে, ও গ্রামের ছেলে বলে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাইবে না। ঈশান যেমনটা শুনেছিল তেমন কিছু নয়। ওর শ্রেণীর কিছু লোকজন, অর্থাৎ মিডল ক্লাস ফ্যামিলির কিছু ছেলেপেলে ছিল, যারা ওর সাথে বেশ ভালোভাবেই মিশে গেল। আর সবাই বলল যে ওরা নাকি তানিম ভাইয়ের টিমেরই সদস্য। আর তাতেই ঈশান বুঝে গেল যে ওর সাথে বেশ ভালো করেই এদের বন্ধুত্ব হবে। যাই হোক, দিনটা কোনো রকমে কাটলো। পরদিন তানিম ভাইয়ের সাথেই কলেজে আসলো। লোকটার কি একটা কাজ পড়েছে বলে আবার কলেজ থেকে বেরিয়ে যেতেই ঈশান যখন নিজের ক্লাসের দিকে যাচ্ছিল, ঠিক তখনই কেউ একজন ওকে ডাকলো। আশেপাশে তাকিয়ে থেকে দেখলো কতগুলো মেয়ে ওকে ডাকছে। ঈশান আগের দিনের মতোই ওদের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সালাম দিতেই মেয়েগুলোর মধ্যে থেকে একটা সুন্দরী দেখতে মেয়ে বলতে লাগলো, এই কলেজে নতুন? জি আপু, এই কলেজে কালকেই প্রথমবার এসেছি। আপনি কিছু বলবেন? না হলে আমাকে ক্লাসে যেতে হবে। যাবে, কিন্তু তোমাকে যে আমাদের সাথে কথা বলে যেতে হবে। তুমি যে অনেক বড় একটা ভুল করেছো, আমাদেরকে এড়িয়ে চলে যেতে চাইছিলে। আমি তো আপনাকে চিনি না, তাই কথা বলতে পারিনি। আর যদি চিনতাম তাহলে না হয় কথা বলা যেত, কিন্তু অজানা কারোর সাথে যে আমি কথা বলি না আপু। এত ভদ্র হতে হবে না। তুমি আমাদের সালাম দিয়েছো, সেটা অনেক পরে। সিনিয়রদেরকে তুমি সম্মান দিতে পারোনি, তাই সময় মতো রেসপেক্ট না করার কারণে তোমাকে আজকে শাস্তি পেতে হবে। আজব তো, আমি আবার কি করলাম যার কারণে আমাকে শাস্তি পেতে হবে? আমি কোনো অন্যায় করিনি যে আমাকে শাস্তি দেবেন। দেখুন আপু, আপনারা যদি ভেবে থাকেন নরম পেয়ে আমার সাথে গরম দেখাবেন, তাহলে কিন্তু ভুল করছেন। এবার পাশ থেকে একটা মেয়ে কি যেন ওই বদরাগী মেয়েটাকে বলতেই মেয়েটা ঈশানের দিকে তেড়ে আসতে গেলে ঈশান বলতে লাগলো, এতগুলো মেয়ে মিলে একটা ছেলের সাথে পেরে উঠছেন না, তারপরে লজ্জা লাগে না যে ছেলেদের সাথে নিজে জেচে থেকে কথা বলেন? তবে রে, তোর সাহস হলো কি করে আমাকে এইসব বাজে বাজে কথা বলিস? আজে বাজে কথা কি দেখেছেন? আজকে তো শুধু এরকম করে বললাম। এরপর যদি বেশি কিছু করতে আসেন তাহলে সমস্যাটা আপনার জন্য হবে। মেয়েটা রাগীভাবে ঈশানের দিকে আসলো। তারপরও ছেলেটার কোনো হেলদোল নেই। মেয়েটা ভেবেছিল হয়তো ভয় পেয়ে যাবে, কিন্তু মেয়েটা যখন আসছিল ঠিক তখনই ঈশান খেয়াল করলো তানিম ভাই যেন ওকে কী সব ইশারা করছে। ঈশান বুঝতে পারল না, তবে বোঝালো যে এটাই সেই মেয়েটা। এটুকু ঈশান বুঝতে পারল এটা সেই অন্য টিমের মেয়ে। তার ওপর তানিম ভাই কালকে রাতে সিনথিয়া মেয়েটার ছবি দেখেছিল।
তাই এটা যে সিনথিয়া সেটা ঈশানের বুঝতে অসুবিধা হলো না। ঈশানও তানিম ভাইকে বলেছিল যে একবার দেখা হলে মেয়েটার অবস্থা ল্যাজে গোবরে করে ফেলবে। কথাটা ভেবেই ঈশান মুচকি হাসলো। তানিম ভাই যে কখনো কলেজে ঢুকেছে ঈশান সেটা জানে না। ঈশান মেয়েটাকে দেখেই ঈশান একটা ডেভিল হাসি দিল। মেয়েটা যখনই ওর শার্টের কলার ধরলো, সাথে সাথে ওর কোমর জড়িয়ে ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। তারপর হঠাৎ করে ওর গালে চুমো দিয়ে বসলো, যার কারণে মেয়েটা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। মেয়েটার বান্ধবীগুলো যেন আকাশ থেকে পড়ল। ঈশান মেয়েটাকে ছেড়ে দিল, কারণ হাঁসফাঁস করছিল সিনথিয়া। ছেড়ে দিতেই বারবার করে গালটা মুছতে মুছতে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমার গালে চুমু দিস? তোকে আমি শেষ করে ফেলবো। কি করবেন আবার? রোম্যান্স করবেন? আর আপুরা, আপনারা এখনও বসে আছেন যে আপনাদেরকেও আমার কিছু দিতে হবে, সেটা আমি বুঝতে পারছি। ঈশান কথাটা বলার সাথে সাথে সিনথিয়ার বান্ধবীগুলো ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল, কারণ ততক্ষণে ঈশান কয়েক পা এগিয়ে গিয়েছে ওদের দিকে। মেয়েটা যাবার সময় বলতে লাগলো, তোকে আমি দেখে নেব। তোর কত বড় সাহস, তুই আমাকে টাচ করিস? তুই জানিস না আমি কার মেয়ে? এই কলেজের সভাপতি আমার আব্বু। তোকে তো আমি শেষ করে ফেলবো। ঈশান একটা ডেভিল হাসি দিয়ে বলল, তাহলে আমিও বলবো, সভাপতি সাহেবের মেয়ে আমার সাথে রোম্যান্স করতে এসেছিল, যার জন্য আমাকে এমন কিছু করতে হয়েছে। সভাপতি সাহেবের মেয়ে কলেজের মধ্যে কি কি করে বেড়াচ্ছে সেটা আমি খুব ভালো করে জানি। কলেজে এসে তার মেয়ে ছেলেদের সাথে বারবার করে চুমো খাচ্ছে, একে তাকে জড়িয়ে ধরছে, প্রেম করছে, বারবার করে ছেলে করছে, তার নাকি ছেলের অভাব পড়েছে। মেয়েটা রেগে থাপ্পড় মারতে গেলে ঈশান ওর হাতটা ধরে ফেলল। তারপর হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলতে লাগলো, এই হাতে থাপ্পড় মানায় না, এই হাতে চুড়ি পরলে সুন্দর লাগবে। মেয়ে মানুষ মেয়ের মতো থাকবেন। এরপর থেকে যদি উল্টাপাল্টা করেন তাহলে আপনার কি হাল করব আপনি সেটা নিজেও জানেন না। আপনি বুঝতেও পারছেন না যে আপনি কার সামনে পড়েছেন। আপনি আমাকে চেনেন না, তাই এরকম উল্টাপাল্টা করতে গেলেন। ছাড় আমাকে, শয়তান! তোকে আমি দেখে নেব। তোর কত বড় সাহস, তুই আমাকে টাচ করিস? এর জন্য তোকে অনেক মূল্য দিতে হবে। মেরে আমি তোর হাড় গোড় ভেঙে ফেলবো। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। যা করার করে নিতে পারেন, তাতে আমার কিছুই যায় আসে না। ঈশান ডেভিল হেসে মেয়েটাকে ছেড়ে দিতেই যখনই কয়েক পা এগোবে মেয়েটার দিকে, সাথে সাথে মেয়েটা দৌড়ে সেখান থেকে চলে গেল। ঈশান ডেভিল হাসতেই তানিম ভাই আর বাকিরা ঈশানের দিকে এগিয়ে আসলো। ঈশানও সেখান থেকে ওদের দিকে এগিয়ে গেল, আর সবাই মিলে এক দফা হাসাহাসি করলো। মেয়েটাকে যে আজকে ঈশানের কাছে এমন করে নাকানি চোবানি খাবে, সেটা হয়তো তানিমের সাথে থাকা ছেলেগুলো ভাবতে পারেনি। ওরা ভাবতেও পারেনি যে ঈশান এত দুষ্টু। এবার ওর সাথে একটা ছেলে কাল যে বারবার করে প্রশ্ন করেছিল, সে বলল, ভাই তুমি তো একটা জিনিস মারি, আমি তো বুঝতেও পারিনি যে তুমি এরকম জিনিস। কালকে বারবার করে প্রশ্ন করছিলাম, মনে হচ্ছিল যে পিচ্ছি ছেলেটা কি করতে পারে, কিন্তু আজকে যে কি করে দেখালে তুমি সেটা নিজেও জানো না ভাই। কেন? এতে আবার এত অবাক হবার কি আছে? তাছাড়া সামান্য একটা মেয়ে, ও যতই রাগী হোক, সেই রাগটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ছেলেরা তাদের কাছে আসবে। আর মেয়েটাকে এত ভয় পাওয়ার কি আছে? আমি সেটাই বুঝলাম না। সিনথিয়ার বাবা এই কলেজের সভাপতি। তুমি জানো না ঈশান, এ কত বাজে মেয়ে। মানুষকে ঠিক কতটুকু হ্যারাসমেন্ট করতে পারে সেটা আমরা দেখেছি। কেউ যদি বলেও ওকে পছন্দ করে কিংবা প্রেমের ভালোবাসার প্রস্তাব দেয়, তাহলে আর কি অবস্থা হয় সেটা আমরা ভালো করে জানি। তুমি কলেজে এসেছো, দেখো, থাকো, তারপর জানতে পারবে। আর খুব শীঘ্রই বুঝতে পারবে যে ও ঠিক কতটুকু বাজে। যত বড় বাপের বেটি হোক না কেন, তেরা বেঁকা সোজা করতে আমার বেশি দিন সময় লাগবে না। তানিম ভাইয়া, আপনি সেটা খুব ভালো করেই জানেন। ওই জন্যই তো তোমাকে নিজের দলে টেনে নিলাম। আর এলাকার ছেলে তুমি আমার। তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। তুমি আমাদের সাথেই থাকবে, আমরা সবাই সাহস বেশি পাবো। ওদের আরও কি কার্যকলাপ আছে বলুন তো? ওরা এত সাহস পায় কোথায়? প্রত্যেকটা নতুন স্টুডেন্টকে ডেকে নিয়ে র্যাক দেয়, তার উপর তাদের সাথে সিনকেট করে, নানানভাবে শাস্তি দেয়। এসব করার জন্য ওদের কি কোনো প্রকার সমস্যা হয় না? কেউ ওদের নামে কমপ্লেন করে না? যার বাবা এই কলেজের সভাপতি তাকে আবার কে আটকাবে? এই সভাপতির নামটা ভাঙিয়ে ও যা খুশি তাই করে, কলেজের কেউই ওকে কিছু বলতে পারে না। তারপর স্টুডেন্টরা যদি ভুলে কিছু বলে ফেলে তাহলে অনেক বড় ঝামেলায় পড়ে যেতে হয়। আমি চলে আসি, ওকে দেখে নেব ও কি করে আমাদের টিমের ছেলেদের গায়ে হাত তোলে সেটাও দেখছি। এতদিন ওদের টিমের এই কলেজের রাত চলেছে, এখন থেকে আমাদের রাত চলবে। দেখি
ওরা কি করে আটকায় আমাদের? তুমি এসেছো ঈশান, উল্টোপাল্টা করতে যেও না তুমি। যদি তোমার সাথে বেশি ঝামেলা করতে তাহলে ওকে শাস্তি দিও, কিন্তু তার আগে কিছু করো না যার জন্য নিজে বিপদে পড়ে যাও। তোমাকে দিয়ে কিন্তু আমরা সব কাজ করব, তুমি থাকলে আমরা ভরসা পাবো। আরে ভাইয়া, এত টেনশন করবেন না তো, আমি সব বুঝে নেব। আর ভবিষ্যতে ও যেন আমাদের সাথে কিছু করতে না পারে সেটাও দেখে নেব। কিন্তু এখন বলুন, আমাদের নেক্সট প্ল্যানটা কি? আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, সেটা হচ্ছে স্টুডেন্ট কলেজের নির্বাচন। আর সেখানে যদি ওদের আমাকে হারাতে হবে। গত 10 বছর যাবৎ কেউ ওদের হারাতে পারে না, কারণ ওর আপু এই কলেজের পড়ে গেছে, সেও এরকম ছিল। তারপর আবার ছোট বোনটা হয়েছে আরও বদমেজাজি। আর আমাদের যারা সিনিয়র ছিল তারা এখন চলে গেছে কলেজ শেষ করে, যে যার মতো চলে গেল। ওদেরকে কেউ আজ পর্যন্ত হারাতে পারেনি, আমাদের সেটা করে দেখাতে হবে। তবে আমার একটা জিনিস খটকা লাগছে, সবাই কি স্বেচ্ছায় ওদের টিমে যোগ দেয় নাকি ওরা জোর করে বাধ্য করে? আসলে ওদের দেখে তো ভালো মনে হয় না। কলেজের অনেকেই আছে যারা ওদেরকে পছন্দ করে না, আমি সেটা খেয়াল করেছি। আর খোঁজ খবর নিয়েছি, স্টুডেন্টদের মাঝে ওদের নিয়ে আজে বাজে কথা শোনা যায়। তুমি ঠিকই ধরেছ, আসলে ওরা বেশি সুবিধা না, সেজন্য অনেকেই আছে ভয় পেয়ে ওদের টিমে যেতে বাধ্য হয়। আর না হলে অনেকে নিজেদের সুবিধার জন্য ওদের সাথে যোগ দেয়, আর ভয় থেকে অনেকেই কিছু বলতে পারে না। কিন্তু আড়ালে অবদারে অনেকে ওদের নামে অনেক বাজে কথাই বলে। তবে আমি চাই সবার এই ভয়টা ভেঙে যাক, কলেজটা সবার জন্য। এই যে যার ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছে তাই করবে, স্টুডেন্টদের সুবিধা সেটা হতে পারে না। অন্যদিকে সিনথিয়া ওর বান্ধবীদের সাথে বেশ রাগীভাবে কথা বলছে। ওরা কেউ ছেলেটাকে আটকায়নি, আর এমন মিসবিহেভ করেছে সেখান থেকে ওরা দৌড়ে পালালো, যার জন্য মেয়েটা প্রচণ্ড পরিমাণে রেগে আছে। তাই বলতে লাগলো, তোরা আমাকে রেখে পালিয়েছিস, সব কুত্তাগুলোকে আমি দেখে নেব। তোদের কত বড় সাহস, তোরা আমাকে রেখে চলে আসিস। সব সময় তো আমার জন্য এত এত সুযোগ সুবিধা পাস, তাহলে আজকে কেন আমাকে ফেলে চলে এসেছিস বল? ও আমার সাথে সিন ক্রিয়েট করলো আর তোরা ওকে আটকালিও না। খেপেছিস? একটা ওই ছেলে যে পরিমাণে বদরাকি আর বদমাস ছেলে, তাতে ওকে আটকাতে গেলে আমাদেরও চুমো খেয়ে বসতো। তার ঠিক আছে? সেটাই, এত বদমাশ একটা ছেলেকে কিনা তুই কন্ট্রোল করবি কিভাবে? আমার মনে হয় তোর প্রতিদ্বন্দ্বী চলে এসেছে, তুই একে আটকাতে পারবি না। আজকে যেভাবে তোকে হ্যারাসমেন্ট করলো, তাতে আমার মনে হয় না তুই এর কাছে টিকতে পারবি। পিচ্চি হলেও কিন্তু ঝাঁজ আছে, জুনিয়র বলে মনে হচ্ছে, তবে দেখে বোঝা না গেলেও মনে হয় সাহস আছে। ওকে আমাদের টিমে নিয়ে নেই, কি বলিস? একদমই না, ওকে আমি দেখে নেব। ওর কালকে কী অবস্থা করি একবার দেখ তোরা। একবার যদি টর্চার রুমে ওকে নিয়ে যেতে পারি, তাহলে ওরা আমি কী হাল করব সেটা পরবর্তীতে ভাববে আর আটকে উঠবে। খামোখা এগুলো না করলেই নয়, ওকে আমাদের টিমে নিয়ে নিলে কিন্তু ভালো হতো। ওই কুত্তা আমাকে চুমু দিয়েছে আর তোরা বলছিস ওকে আমার দলে নেব? হ্যাঁ, ওকে আগে হাত পা ভাঙো, তারপরে যদি মনে হয় ওকে মাফ করে দেওয়া যায় তাহলে ওকে আমাদের টিমে নেব। সিনথিয়াকে কেউ বোঝাতে পারল না। পরদিন ঈশান যখন কলেজে আসছিল, ঠিক তখনই তানিম ভাই ওকে কল করে বলতে লাগলো, ঈশান, আমি জানতে পেরেছি সিনথিয়া তোমার মারার প্ল্যান মেরেছে। তুমি কিন্তু সাবধানে থেকো, আমি একটু বাইরে আছি, একটু সাবধানে থাকবে। যদি কিছু হয় আমাকে কল করবে, আমি ছেলে পেলে পাঠাবো। তুমি অত চিন্তা করো না ভাইয়া, আমি ঠিক বেরিয়ে যেতে পারবো। ওরা আমাকে চেনে না, তাই আমার সম্পর্কে এরকম চিন্তা ভাবনা করছে। না হলে ওদের আমি দেখিয়ে দিতাম আমি ঠিক কী জিনিস। তুমি সব কিছু ঠিক আছে, কিন্তু সব বিষয়ে এত অতিরিক্ত বাড়াবাড়ি করা কিন্তু ভালো নয় ঈশান। ঈশান তাচ্ছিল্য করে হাসলো। তারপর ক্যাম্পাসে এসে কিছুদিন বন্ধুদের সাথে আড্ডা দিল। তারপর ক্লাস শুরু হলে একটা ক্লাস শেষ হলো। একটা ক্লাস করে বের হয়ে আসতেই ওদের টিমে একটা ছেলে আসলো। ঈশান ওকে দেখেছিল তাদের সাথেই। তখন ছেলেটা এসে ঈশানকে বলতে লাগলো, বলছিলাম কি ভাইয়া, তোমাকে না কে যেন ডাকছে, বললো কথা বলবে। আমাকে আবার কে রাখবে? তানিম ভাইয়া তো কলেজে নেই, আর কলেজে থাকলে না হয় ডাকতো। বললো তোমার পরিচিতি, তাই তোমাকে ডাকতে বললো, চলো না গিয়ে দেখতে পাবে। ঈশান ভাবলো কে ডেকেছে, তাই দেখার জন্য যেতে লাগলো। ছেলেটার পেছন পেছন আসলো, ও ক্লাসের সামনে এনে চলে গেল। ঈশান দেখলো দরজাটা খোলা। সাথে সাথে দরজা ঠেলে যখনই ভিতরে যাবে, তার আগে কেউ একজন ধাক্কা দিয়ে ওকে ভেতরে পাঠিয়ে দিল। তারপর দরজা লাগিয়ে দিতে ঈশান অবাক হলো। ততক্ষণে রুমের লাইটটা জ্বলে উঠেছে।
আশেপাশে এক গাদা মেয়ে, মিনিমাম 50 থেকে 60 জন মেয়ে। সবগুলো মেয়েই এক একজন এক এক রকম সাজে এসেছে। দেখে মনে হচ্ছে এটা ফ্যাশন শোর কম্পিটিশন চলছে। ঈশান একটা ডেভিল হাসি দিল, এগিয়ে আসলো নিজে থেকেই। একটু দূর থেকে সিনথিয়া মেয়েটা, অর্থাৎ কালকে যাকে চুমু খেয়েছিল সেই মেয়েটা এগিয়ে আসলো। এসে যখনই কিছু বলতে যাবে তার আগেই ঈশান একটা ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, আপু, তুমি কি আমার সাথে রোমান্স করবে? এতজন মিলে আজকে ট্রাই করবে? ও, আমি তো ভাবতেই পারছি না যে তোমাদের এত আগ্রহ। আগে বললে তো আমি নিজে থেকে আসতাম। মানুষ দিয়ে ডেকে আনার কি আছে? আজকে তোকে গণহারে ধোলাই দেবো। তোর কত বড় সাহস তুই আমাকে টাচ করিস? তোর সাহস দেখে আমরা সবাই অবাক হচ্ছি। তোর আমি কি হাল করি তোরা শুধু দেখতে থাক। ঈশানের অঙ্গভঙ্গির কোনো পরিবর্তন নেই, যার জন্য সবাই অবাক হয়ে রইল। ঈশান এবার একটা ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, আমি তোকে মরার কথা বলেছি আর তুই আমার সামনে দাঁড়িয়ে হাসছিস? তোর কি একটু ভয় লাগছে না? ভয় লাগার কি আছে? তাছাড়া তুমি একটা মেয়ে, আমি একটা ছেলে। আপনি আমার কাছে আসলে অনেক কিছু হতে পারে যেটা আপনি জানেন না, কিন্তু আমি আজকে বুঝিয়ে দেব। কি করবি তুই? আমার কিছু করতে পারবি না, উল্টো আজকে আমি তোর হাড়গোড় ভেঙে নেব। কাল গালে কিস করেছিলাম, আজ না হয় ঠোঁটেই করব। তোর মুখটা আমি ভেঙে দেবো। এতটা ধরতো ওকে। কালকে যারা যারা ওইখানে ছিলেন তারা সবাইকে বলে দেন যে আপনাদের বান্ধবী আর আপনাদের টিম লিডার কিভাবে আমার কাছে নাকানি চোবানি খেয়েছে। এতগুলো মেয়ে মিলে একটা ছেলের সাথে রোমান্স করবে, তাই এখানে নিয়ে এসেছে। কে কে আগে টেস্ট করবে এগিয়ে আসুন, আমি একে একে সিরিয়াল অনুযায়ী রোমান্স করব। এত তাড়াহুড়োর কিছু নেই। ঈশান কথাগুলো বলে এগিয়ে আসলো। এর মাঝখানে সিনথিয়াকে কেউ একজন একটা হকি স্টিক দিতেই মেয়েটা সেটা নিয়ে যখনই ঈশানকে আঘাত করতে যাবে তার আগেই ও হকি স্টিকটা ধরে ফেলল। তারপর হকি স্টিকটা ছুঁড়ে ফেলে দিয়ে সিনথিয়ার একটা হাত ধরে ফেলল। মেয়েটা ছোটার জন্য ছটফট করতে লাগলে ঈশান ওর হাতটা শক্ত করে মুচড়ে পেছনের দিকে ধরতেই সিনথিয়া রাগী কণ্ঠে বলতে লাগলো, ছাড় শয়তান আমাকে। তোর কত বড় সাহস তুই বারবার আমাকে টাচ করিস? তোকে আমি শেষ করে দেবো। একবার শুধু ছাড়া পাই, দেখাবি তোর কি হাল করি। আপনি আমার কিচ্ছু ছিঁড়তে পারবেন না, উল্টা আমি কি করতে পারি সেটা শুধু দেখে যান। কি করবি রে তুই? কি করবি? তুই কিচ্ছু করতে পারবি না। তোকে আমি দেখিয়ে দেবো আমি কে আর আমার কতগুলো ক্ষমতা। তাহলে তো দেখাতেই হয় আমি কি করতে পারি আর না পারি। কালকে দেখিয়েছি, আপনার লজ্জা হয়নি, কিন্তু আজকেও দেখাতে হবে। ঈশান কথাটা বলেই সিনথিয়াকে আরও কিছু বলার সুযোগ দিল না। হুটহাট করে মেয়েটার ঠোঁটে কেস করে বসলো, যার জন্য সিনথিয়া চোখ বড় বড় করে ওর চোখের দিকে তাকিয়ে রইল। এর মাঝখানে সিনথিয়ার ফ্রেন্ডগুলো মুখে হাত দিয়ে ঢেকে রেখেছে, অনেকেই লজ্জায় চোখও ঢেকে রেখেছে। এমন একটা লজ্জাজনক বিষয় দেখতে চাইছিল না হয়তো। এর মাঝে ঈশান 10 থেকে 15 সেকেন্ডের মতো কিস করে তারপর সিনথিয়াকে ছেড়ে দিতেই মেয়েটা হাঁসফাঁস করতে লাগলো। লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। রাগী দুঃখে ক্ষোভে কিছু বলতে যাবে তার আগে ঈশান সবগুলো মেয়ের দিকে তাকিয়ে থেকে ঠোঁটজোড়া মুছে নিয়ে বলতে লাগলো, এখন বাকি যারা আছেন তারা একে একে আসতে পারেন। আপনাদের বান্ধবীর ঠোঁটজোড়া আমার টেস্ট করা হয়ে গেছে, বেশি একটা সুবিধার না। ঈশানের কথাতে কেউ একজন তাড়াহুড়ো করে দরজা খুলে দিতেই ছেলেটা ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, এতদিন এড়ে গেছে, যারা এসেছে তাদের সাথে খুব ভাব দেখানো হয়েছে, তাই না ম্যাডাম? এখন পাকা খেলোয়াড় চলে এসেছে, যার সাথে লাগতে গেলে নিজেকে অনেক বড় বিপদে পড়তে হবে। এখন বুঝতে পারলেন তো, সবার সাথে বাঙ্গা নিতে হয় না। এরপর থেকে আশা করছি আর এরকম কিছু করবেন না। যদি করেন সেটা আপনার জন্য খুব বেশি ভালো হবে না। আমি তোকে দেখে নেব। তোর কত বড় সাহস তুই আমার গায়ে টাচ করিস? এর জন্য তোকে অনেক মূল্য দিতে হবে শয়তান। ও মা, তাই? তাহলে তো দেখতেই হয় কি করতে পারেন আপনি। ঈশান কথাটা বলতেই সিনথিয়া দৌড়ে সেখান থেকে অন্যদিকে চলে গেল। ওর বান্ধবীদের মধ্যে ঢুকে যেতেই ঈশান ডেভিল হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তারপর এসে তানিম ভাইকে সব কিছু বলতেই তখন সবার মাঝে আরেক দফা হাসাহাসি করলো। এর মাঝখানে কয়েকটা দিন কেটেছে, কিন্তু ঈশান এর মাঝখানে জানতে পেরেছে সিনথিয়া অনেকবার করে ওকে বিপদে ফেলার চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আর কাজ হবেই বা কী করে, কারণ সিনথিয়াদের টিমের মধ্যে নীলা নামের মেয়েটা আছে, সেটা আবার তানিম ভাইয়ের গার্লফ্রেন্ড। কিন্তু এসব আবার সিনথিয়া জানে না। সেই মেয়েটাই তানিমের কাছে সব কিছু লিক করে দেয়, যার জন্য ওরা খুব সহজেই খোঁজখবর পেয়ে যায়। যাই হোক, মাসখানেক কাটলো এমন করে। আর এই 1 মাসের মধ্যেই ঈশান খেয়াল করেছে সিনথিয়া সব সময় ওর দিকে রাগি চোখে তাকিয়ে থাকে। মেয়েটা নাকি ওর থেকে প্রায় পুরো 3 বছরের সিনিয়র, কিন্তু তারপর মেয়েটা এই কলেজে পড়ে আছে।
আর কিছুদিন পরে হয়তো তানিম ভাইয়াও কলেজ থেকে চলে যাবে। সেও বারবার ফেল করে এই কলেজে পড়ে আছে। ঈশান বলেছে কলেজ শেষ করে চলে যাওয়ার কথা। তানিম ভাইয়া আবার গার্লফ্রেন্ডের জন্য এখান থেকে যেতে পারে না। এইসব আবার ঈশানকে বলল। তাই ঈশান বলেছিল সে খুব শীঘ্রই যেন এখান থেকে চলে যায়, এইসব ঝামেলায় না জড়ায়। আর তানিম ভাইয়া বলল এবার স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচনটা শেষ করে তারপর কিছুদিন রাজত্ব করে তবে এখান থেকে যাবে। কিন্তু ঈশান ভেবেছে বেশি দিন এখানে থাকবে না, কারণ এই মেয়েটা যখন তখন ওকে বিপদে ফেলবে। আর ঈশান চায় না তেমন কিছু হোক। ঈশান আব্বু আম্মুকে কথা দিয়েছিল যে আর কোনো বিপদ ডেকে আনবে না। 1 মাসের মাথায় সেদিন ওদের নির্বাচনের জন্য নোটিশ দিল। আর 15 দিনের মধ্যে সবার সব কিছু তৈরি করে নিতে বলল। কে কে নির্বাচন করবে সেটাও বলল। সেটা নিয়ে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করতে বলল। এইসব জানার পর তানিম ভাইয়া বলতে লাগলো, আমি বলেছিলাম কিন্তু একবার নির্বাচনটা তুমি করো, তুই করলে ভালো হবে, কারণ তুমি আসার পর থেকে আমার জনপ্রিয়তা অনেক বেশি। ভালো দেখেই অনেক আমাদের টিমে এসে যোগ দিয়েছে। অনেকে ভেবে তারা এবার শান্তি মতো একটু পড়ালেখা করতে পারবে, সবাই আমাদের টিমে এসে যোগ দিয়েছে। তাই বলছিলাম কি তুমি করলে ভালো হতো। আমার এসব ভালো লাগে না ভাইয়া, তাছাড়া আপনি করুন। আপনি কয়েকবার করেও নির্বাচিত হতে পারেননি, এবার আপনি নির্বাচনটা করুন। আমি দাঁড়িয়ে থেকে যা যা করতে হয় সব কিছু করে দেব, সমস্যা নেই। শুরু হয়ে গেল প্রচারণা। অনেকেই ওদের সম্পর্কে বাজে কিছু বলার আর বাজে কিছু ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করলেও ঈশান সব কিছু কাটিয়ে বেরিয়ে গেল। সিনথিয়া বারবার করে ঈশানকে বিপদে ফেলার চেষ্টা করেছে, কয়েকবার তানিমকেও করলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। কারণ ওরা আগে থাকতে কিভাবে যেন জেনে যেত, যার কারণে মেয়েটা ওদেরকে বিপদে ফেলা তো দূরে থাক, ওদের কাছেও আসতে পারেনি। ঈশান মাঝে মধ্যে থেকে থেকে সিনথিয়াকে অনেকবার করে ডিস্টার্ব করেছে, অনেকবার করেই ওকে খোঁচা মেরে কথা বলেছে, কারণ মেয়েটাকে রাগাতে ওর ভালোই লাগে। রাগলে নাকি মেয়েটাকে অসম্ভব রকমের কিউট লাগে। যদি এই মেয়েটা বদমেজাজি আর খারাপ না হতো তাহলে ওকে প্রপোজ করে বসতো। ঈশানের মাথাতে ছিল যে মেয়েটা ওর ক্ষতি করতে পারে, কিন্তু সেটাও ঈশান চুপ করে থেকেই দেখেছে। যাই হোক, স্টুডেন্ট নির্বাচনটাও শুরু হয়ে গেল। সকাল থেকে ভোট চলছে। ঈশান বুঝতে পারছে যে ওরা ভোট নিয়ে কোনো কারচুপি করতে চাইছে, কিন্তু যতদূর জেনেছে আর যতগুলো লোকজন ফিট করে রেখেছে তাতে স্টুডেন্টগুলো ওদের ভোট দিতে বাধ্য। এমনভাবে বোঝানো হয়েছে, এমনভাবে সবাইকে তেল মালিশ করা হয়েছে, তাতে ওদেরই জয় একদম নিশ্চিত। ঈশান সেটাই ভেবেছিল। তারপর সন্ধ্যার মুখে যখন ভোট গণনা শেষ হলো তখন সবাই কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। ঈশানের মাথায় চলছে অন্য কিছু। এবার প্রিন্সিপাল স্যার এসে এবার একে একে সবার রেজাল্ট দিতে লাগলো। তানিম ভাইয়ের প্যানেল থেকে যারা দাঁড়িয়েছিল অধিকাংশই দেখা যাচ্ছে ফেল করেছে, কিন্তু এটা তো হবার কথা ছিল না, যার কারণে ঈশান অবাক হলো। অন্যদিকে একপাশে দাঁড়িয়ে থেকে সিনথিয়ার বান্ধবীরা হাসছে, বান্ধবীদের নিয়ে এত বিজয় উল্লাস করছে, যেটা থেকে ঈশানের মাথাতে আছে। ওরা এটাতে কিছু একটা চাল চেলেছে, যার জন্য ঈশানের মনে হচ্ছে যে ঘটনা তো কিছু একটা হয়েছে। হয় প্রিন্সিপাল স্যার টাকা পয়সা খেয়েছে, আর না হলে ওর বাবার কথা শুনেছে। তারপর যখন কলেজের ভিপি হিসেবে তানিমের নামটা না বলে সিনথিয়ার নামটা ঘোষণা করা হলো তখন ঈশান আরও অবাক হলো। চারদিক থেকে সাথে সাথে ভুয়ো ভুয়ো স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হলো, কিন্তু ঈশানের মাথায় আসলো অন্য কিছু। আসলে মেয়েটা যে এমন কিছু করে ফেলতে পারে ঈশানের সেটা ধারণাতে ছিল না, আর এত কিছু কিভাবে হলো সেটাই ভাবছে। ঈশান সেদিনের মতো ক্যাম্পাস থেকে চলে গেল। সারা রাত ধরে ছেলেটা ঘুমোতে পারেনি। রাতে তানিম ভাইয়ের সাথে ঠিক করা হলো পরদিন সবাই মিলে প্রিন্সিপালের কাছে যাবে। ঈশান যেই ভাবা সেই কাজ। পরদিন সবাইকে নিয়ে প্রিন্সিপালের রুমে আসে, কিন্তু এসে দেখলো সিনথিয়া আর ওর বান্ধবীরা সেখানে বসে আছে। তখন ঈশান বলতে লাগলো, স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। যা কথা সেটা তো হয়ে গেছে, তাহলে আবার কি কথা? তাছাড়া নির্বাচন শেষ, এখন পড়ালেখায় মনোযোগ দাও। পড়ালেখায় তো মনোযোগ সবাই দিবে, কিন্তু আপনার কলেজটা থাকবে কিনা আপনি সেটাই চিন্তা করুন। আপনার চাকরিটাও গেল বলে আপনি যে কাজ করেছেন সেটাতে আপনার আর সেখানে চাকরিটা বেশি দিন এখানে থাকবে কিনা সেটাই ভাবছি আমি। কি বলতে চাইছো তুমি? আমি আবার কি করলাম? আপনি যে টাকা পয়সা খেয়ে না হলে সভাপতির কথা শুনে ওনার মেয়েকে কলেজের ভিপি বানিয়েছেন সেটা আমার খুব ভালো করেই জানি। না হলে হাতে গোনা কয়েকটা ফটো উনি পেত না, কারণ কলেজের স্টুডেন্টরা ওদের পছন্দ করে না, ওদের ভয় পায়। আপনি সেটা জানার পরেও ওনাকে কেন নির্বাচনে ফলাফলের সময় নির্বাচন করলেন? এই ছেলে জুনিয়রের মতো থাকো, এত কথা বলো কেন তুমি? ঠিক আছে, যেহেতু জুনিয়র তাহলে জুনিয়র হয়ে একটা কাজ করে দিই।
কলেজটা আজকে থেকে বন্ধ। যতদিন পর্যন্ত সঠিক ফলাফল ঘোষণা করা হবে ততদিন পর্যন্ত কোনো স্টুডেন্ট কলেজে আসবে না। এই সবাই যে যার মতো যাও, আর যারা যারা আছে ওরা না হয় ক্লাস করতে আসুক, তারপর সবগুলোকে ধরে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো পেটাবো, আর সব দায়ভার নিতে হবে প্রিন্সিপাল স্যারকে। এটা কিন্তু কোনো কাজের মধ্যে পড়ে না, এটা তোমরা করতে পারো না। তোমরা গায়ে জোর খাটাচ্ছ, অসামাজিক কাজ করছো, এটা ক্যাম্পাসে চলবে না। তাহলে আপনি দেখুন আপনি কি করবেন। যতক্ষণ পর্যন্ত না রেজাল্টটা সঠিক দিবেন ততক্ষণ পর্যন্ত ক্যাম্পাস বন্ধ মানে বন্ধ, আর কোনো কথা হবে না। আর কি করে বাদ বাকি স্টুডেন্টগুলো ক্লাস করে আমরাও সেটা দেখে নেব। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এই আকাশগুলো স্বীকার না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা ওখান থেকে চলে যাব, তারপর দেখব কে ক্লাস পারে। এই ঘটনার পর পুরো 7 দিন ক্যাম্পাস বন্ধ ছিল। প্রথম দিনই কেউ কেউ ক্যাম্পাসে আসার চেষ্টা করলে অনেকেই তাদের উঠিয়ে নিয়ে গেছিল। তারপর তাদের পরের দিন বাসায় ফেরত পাঠানো হয়েছে। 2-3টা ছেলের সাথে এরকম কিছু ঘটতেই আর কেউ কলেজে আসার সাহস পায়নি। ঈশান ভেবেছে যে যেমন কুকুর তেমন মুগুর, মেরে দিলেই হলো। ঈশান বাসায় চলে গেছিল। 6 দিন পর ফিরে এসেছে, কারণ তানিম ভাইয়া জানতে পেরেছে প্রিন্সিপাল সভাপতির সাথে কথা বলেছে। আর ওনারা যে অনৈতিক কাজ করেছে, ওরা যে চুরি করে সভাপতির মেয়েকে ক্যাম্পাসের ভিপি নির্বাচন করেছে, সেটা ওরা বদল করতে যাচ্ছে। তবে এটা অফিসিয়ালি কোনো খবর না। ওরা জানে নির্বাচনের রেজাল্ট পাল্টাতেই হবে, না হলে ক্যাম্পাসটাই বন্ধ হয়ে থাকবে। 6 দিনের মাথায় সেদিন এসে ওরা সন্ধ্যা অবধি আড্ডা দিল। ঈশান রুমে এসে তানিম ভাইয়ের সাথে কথা বললে অনেকক্ষণ। পরদিন সকালেই যখন ক্যাম্পাসের আশেপাশে রইল তখন ক্যাম্পাসে নোটিশটা দেওয়া হলো। আর এই খবরটা ঈশানের কানে আসতেই ওরা ক্যাম্পাসে গিয়ে দেখলো সত্যিই রেজাল্টটা চেঞ্জ করা হবে। এইসব জানার কারণে তানিম ভাই সবাইকে ডেকে নিল, যার জন্য একে একে সব স্টুডেন্টগুলো চলে আসলো কলেজে। তবে অধিকাংশই বাসায় চলে গিয়েছিল ওদের এরকম একটা কর্মকাণ্ডের জন্য। তারপর প্রিন্সিপাল দাঁড়িয়ে থেকে রেজাল্টটা চেঞ্জ করে দিল। আর ভোটে যারা হেরেছিল তাদের নির্বাচিত করতেই ওরা বিজয় উল্লাস করতে লাগলো। ঈশানের মাঝখানে দেখলো দূরে সিনথিয়া দাঁড়িয়ে আছে, যার জন্য ঈশানের মেয়েটার প্রতি এবার খুব মায়া হলো। কিন্তু মায়াটাই সেটা খোঁচা মারার ক্ষেত্রে। ঈশান দৌড়ে আসলো মেয়েটার সামনে, তারপর সবার সামনে 2 হাত মেলে দিয়ে দাঁড়িয়ে থেকে বলল, কি আপু, কেমন দিলাম? হ্যাঁ, এবার শিক্ষা হয়েছে তো? আর লাগবে আমার সাথে? আপনি জানেন না আমি কি জিনিস। আমার গ্রামে একবার খোঁজ খবর নিয়ে দেখেন, আমি আপনার চেয়েও ডেঞ্জারাস জিনিস। তোর খুব সাহস হয়েছে আমার সাথে লাগতে আসার না? তুই খুব তাড়াতাড়ি বুঝতে পারবি আমি কে। আমি নিজের রাগের জন্য ঠিক কতটুকু বাজে হতে পারি তুই শুধু সেটা দেখতে পারবি। তোরে আমি কি হাল করব তুই সেটা জানিস না। আপনি আমার কি হাল করবেন আর না করবেন সেটা পরে দেখে নেব, কিন্তু এই মুহূর্তে চাইলে আমি অনেক কিছুই করতে পারি। কি করবি রে তুই? কি করবি? তুই কি করতে পারিস সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওই বদমাইশিটাই করতে পারিস খালি আমার সাথে। তাহলে তো বুঝতেই পারছেন যে একটা ছেলে মেয়ে হয়ে একটা ছেলের সাথে লাগতে আসলে সেটা ঠিক কতটুকু খারাপ হতে পারে। ভালোই ভালোই বলছি, এখনই শুধরে যাও। তোর যা খুশি তুই তাই করে নিতে পারিস, সুযোগ পেলে আমিও প্রতিশোধ নেব, দেখিস। তাই? তাহলে তো কিছু করেই দেখাতে হয়। অবাক চোখে তাকাতেই ঈশান এগিয়ে আসলো। প্রতিবারের ন্যায় মেয়েটার কোমর জড়িয়ে ধরতেই সিনথিয়া কিছু বুঝে ওঠার আগেই ঈশানও ঠোঁটের সাথে ঠোঁট মেলালো। ক্যাম্পাসের সবাই চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। পুরো ক্যাম্পাসের স্টুডেন্টের সামনে এরকম একটা কাণ্ড ঘটার কারণে সবাই হতভম্ব হয়ে গেছে। ভাবতেও পারেনি ঈশান এরকম কিছু করবে। অনেক স্টুডেন্ট ওদের ঘিরে ধরেছিল। এবার লজ্জায় আর শঙ্কায় সিনথিয়া মাথা নিচু করে ফেলল। তখন ঈশান ঠোঁটজোড়া মুছতে মুছতে হেসে হেসে বলতে লাগলো, এই লজ্জাটার কথা যেন সারা জীবন মনে থাকে। আপনার কাজের কারণে আজকে এরকম করতে বাধ্য হলাম। আপনি অনেক বেড়ে গেছেন। বাবার ক্ষমতা দেখে আপনি যা ইচ্ছা তাই করতে চাইছেন, কিন্তু আপনি ততটুকুই করার চেষ্টা করেন। নিজের বাবাকে দেখিয়ে এমন কিছু করতে যাবেন না যেটা আপনার জন্য ঠিক নয়। তোকে আমি দেখে নেব, তুই আজকে যেটা করলি সেটার জন্য অনেক বড় দাম তোকে দিতে হবে, তুই দেখে নিস। সিনথিয়া আজকে লজ্জা পেলে কথাগুলো বললেও কণ্ঠের আগের তীব্রতা নেই, স্বাভাবিকভাবে বলল। ঈশানকে বুঝতে দিল না যে ও লজ্জা পেয়েছিল। সেদিন রাতে ঈশান আর ঘুমোতে পারছিল না। বারবার করে মনে হচ্ছিল সিনথিয়া আপুর সাথে একটু বেশিই করে ফেলেছে, এই জন্য মেয়েটাকে সরি বলে দেওয়া উচিত। এরকমটা না করলেও পারত, কেন যে সবসময় রাগ দেখাতে যায়? তাছাড়া ও একটা মেয়ে, তার সাথে এরকম কিছু করতে পারে না।
ঈশান রাগের মাথায় এগুলো মনেই ছিল না। ঈশান তৃতীয়বারের মতো মেয়েটাকে কিছুই করতো না, কিন্তু মেয়েটার এমন একটা কাজের কারণে আজকে করতে বাধ্য হলো। কিন্তু সবার সামনে এরকম একটা কাণ্ড ঘটিয়ে এখন আমার নিজেরই খারাপ লাগছে। বারবার করে মনে হচ্ছে মেয়েটাকে এমন করে বাজে পরিস্থিতির মুখে ফেললো। যাই হোক, ঈশান সারা রাত ভেবেছে, তারপর কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়েই ভাবলো। তাতে করে বারবারই মনে হলো মেয়েটাকে একটা সরি বলে দেওয়া উচিত, কিন্তু সিনথিয়া কলেজে আসছে না, হয়তো নিজের কৃতকর্মের কারণে অনুতপ্ত, আর না হলে ঈশান ওর সাথে এমন করেছিল বলে লজ্জাতে। 1 সপ্তাহ পরের ঘটনা। ঈশান সেদিন কলেজে আসলো, এসে দেখলো ওদের ক্যাম্পাসে কেউ নেই, যার জন্য কলেজের পেছন দিকটা গিয়ে ভাবলো একটু একা বসে থাকবে। সেখানে কোলাহল মুক্ত, এখানে থাকলেই নানান মেয়েদের সাথে দেখা হবে, তার ওপর এক একজন এক এক সময় কথা বলতে আসবে। কিন্তু কলেজের পেছন দিকটা এসে যেন জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলল। কলেজের পেছনে আসতেই কেউ একজন হঠাৎই মাথায় আঘাত করলো। ঈশান পড়ে যেতে এরপর আশেপাশ থেকে আরও কয়েকজন এসে ওকে ইচ্ছে মতো মারতে আরম্ভ করলো। ঈশানের তাতেই বোঝা হয়ে গেল যে কে বা কারা এগুলো করছে, কিন্তু সিনথিয়াকে আশেপাশে কোথাও দেখলো না। ছেলেটা চুপচাপ মার খেয়ে গেল। এতগুলো ছেলের সাথে পেরে উঠবেই বা কী করে? তবে ও চাইলেই পারত ওর টিমের ছেলেগুলোকে ডাকতে কিংবা দৌড়ে পালানোর চেষ্টা করতে। হয়তো ব্যর্থ হতো, কিন্তু একবার চেষ্টা করতে ক্ষতি ছিল না। ঈশান কথাগুলো ভাবছিল আর মার খাচ্ছিল। একটা পা মনে হয় ভেঙে গেল, কারণ মট করে যখন শব্দটা হয়েছে তখন বুকের ভেতরটায় যেমন ঢপ করে উঠল, তেমনইভাবে যন্ত্রণায় যেন চোখজোড়া বন্ধ হয়ে আসলো। যতক্ষণে জ্ঞান ফিরেছে ততক্ষণে বুঝতে পারলেও হসপিটালের বেডে শুয়ে আছে। শরীরে অসম্ভব রকমের ব্যথা, যার কারণে উঠতেও পারছিল না। একটু বাদে তানিম আরও ছেলেপেরেলা আসলো। ঈশানের পাটা ঝুলিয়ে রাখা হয়েছে, কপালেও বড় একটা ব্যান্ডেজ। একটা হাত একটা পা ভেঙে গেছে, মারের কারণেই ভেঙেছে। ঈশান কিছুক্ষণ চুপ করে আছে দেখে তানিম এসে বলতে লাগলো, তারপর দেখবো কে ক্লাস করতে পারে। কে তোমাকে মারলো আর তুমি আমাদের একবার বলতে পারলে না? একবার কল করলে আমরা ওদের গিয়ে সাইজ করে দিই, এমন করে মার খেলে কেন? ঈশান চুপ করে রইল। তানিম আর ওর দলের বাকি ছেলেগুলো বকাঝকা করলো ঈশানকে। ঈশানের বন্ধুরা এসে কথা বলল। এর মাঝখানে ঈশানের মনে হতে লাগলো কত দিন বা কত ঘন্টা এমন করে পড়েছিল তার ঠিক নেই। এখন অন্তত একটু বাসায় জানানো দরকার, কিংবা বাসায় জানিয়েছে কিনা কে জানে। বিষয়টা জানতে পারলে বাসায় ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে ঈশান সেটাই ভাবলো। কি এত চিন্তা করছো? নেক্সটে ওদের কি প্ল্যান করে মারবে, তাই তো? আমি জানি কি করতে হবে, সবগুলো বাসা থেকে তুলে আনবো। ওদের কত বড় সাহস তোমার গায়ে হাত তুলে? কিছু করতে হবে না, ওর ইচ্ছা ছিল আমাকে মারার, মেরেছে। এরপর আমি এখানে থাকবো আর না, ও আমাকে আবার মারার সুযোগ পাবে। মানে? ও চাইছিল আমাকে মারতে, তাছাড়া আজ কিংবা কাল যেভাবেই হোক মারার চেষ্টা করতো, আর যেভাবেই হোক আমাকে মারতে পারলে ওর শান্তি হতো। এবার শান্তি হয়েছে, এবার থেমে যাবে। আচ্ছা, আমার আব্বু আম্মুকে তোমরা কেউ জানিয়েছো নাকি কল করোনি এখনো? জানানো হয়েছে, আর আঙ্কেল আন্টি শুনেই অনেক কান্নাকাটি করলো। বলল গ্রাম থেকে নাকি কোনো এক কারণে পাঠিয়েছে, আবার তুই এখানে এসে ঝামেলায় পড়ে গেলি। ওরা আসছে বলল, এখন বলল তোকে আর এখানে রাখবে না, গ্রামে নিয়ে যাবে, তোর পড়ালেখাটা বন্ধ করে দিবে। গ্রামেও নাকি কী সব ঝামেলা করে এসেছিস, এখানে এসেও ঝামেলা করলি, যার জন্য আন্টি অনেক কান্না করছিল। আমার এখন পড়ালেখাটা ছাড়াবে, এক্সামটা না হয় বাসায় গিয়ে দেব। প্রথমে হয়তো বারণ করবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি এখান থেকে চলে গেলে আমাদের কি হবে বলো তো? আমাদের ছেলেপেলেগুলোকেই আমাদের ছেলেপেলেদেরকে দেখে রাখবে, এরপর তোমাকে দায়িত্ব দিতে হবে। আমি তো আর একই বছরে থাকবো। যে যেখানে থাকতে চায় না তার সেখানে থাকা উচিত না, আর আমি এখানে থাকলে ওই মেয়ের সাথে আমার প্রতিনিয়ত ঝামেলা হবে। আমি চাইছি না তেমন কিছু হোক, তার থেকে এখান থেকে চলে যাওয়াটাই ভালো। আমি চলে গেলেই ওদের সাথে আর আমার ঝামেলা হবে না, আর ওরাও রাগ করে বারবার আমাকে মারতে আসবে না। ঈশানকে সবাই অনেক বোঝালো, কিন্তু ছেলেটা এক কথার মানুষ, যেটা একবার বলে সেটাই করবে, তাই ওকে বুঝিয়েও কাজ করতে হলো না। বিকেলে আব্বু আম্মু আসলো, ওদেরকে নিয়ে ঈশান একটা হোটেলে উঠেছিল, কারণ মেসে থাকার মতো পরিস্থিতি নেই। সেখানেই আব্বু আম্মু ওকে অনেক বকাঝকা করলো। আব্বু আম্মুকে ঈশান কথা দিল বাসাতে চলে যাবে, যেই ভাবা সেই কাজ। পরদিন তানিমের সাথে ঈশান কলেজে আসলো, কিন্তু হেঁটে নয়, হুইল চেয়ারে করে।
আর দূর থেকে দাঁড়িয়ে সিনথিয়ার টিমের সবাই দেখছে আর হাসাহাসি করছে। সিনথিয়া মহা খুশি, ঈশান সেটা খুব ভালো করেই জানতো। ট্রান্সফার সার্টিফিকেটটা যখন নিল তখন প্রিন্সিপাল অনেক কথাই বলল। প্রিন্সিপাল ওকে থেকে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু ঈশান প্রিন্সিপালকে সরি বলল, কারণ নির্বাচনের পরদিন ওনার সাথে বেশ মিসবিহেভ করেছিল। প্রিন্সিপাল ওর কাঁধে হাত রেখে কিছুক্ষণ কথা বলল, তারপর বিদায় দিল। ঈশান আসছিল ক্যাম্পাস দিয়ে, তানিম ভাই ঈশানের সাথে কথা বলছিল। এর মাঝখানে সিনথিয়া আর ওর দলের সদস্যগুলো এসে সামনে দাঁড়ালো। তখন ঈশান একটু তাচ্ছিল্য করে হাসতেই সিনথিয়ারা সবাই বেশ খানিকক্ষণ ধরে হাসাহাসি করে বলতে লাগলো, তোকে বারবার করে বলেছিলাম আমার সাথে লাগতে আসিস না, কিন্তু তুই আমার কথা শুনলি না। এবার বুঝলি তো আমার সাথে লাগতে আসার পরিণাম কি হতে পারে? বড়লোকের মেয়ের সাথে লাগতে এসেছিস, একটা ছোট লোক কেউ ভূত হয়ে তুই আমার সাথে লাগতে এসেছিস। তোর সাহস থেকে আমি অবাক হচ্ছি। আমাকে মারতে পেরেছেন, মেরে হাত পা ভেঙে দিয়েছেন, মাথা ফাটিয়েছেন, এবার খুশি তো, নাকি আরও কিছু করার বাকি আছে? তোকে সারা জীবন ধরে মারলেও আমার গায়ের জ্বালা মিটবে না। তাহলে একেবারে মেরে ফেলতেন, সেটাই ভালো হতো। আপনি যদি ভেবে থাকেন সেই সুযোগটা আবার পাবেন, তাহলে সেটা ভুল ধারণা, কারণ আমি আর এই কলেজেই থাকবো না। এই তোরা শুনলি, হিরো সাহেব নাকি একদিনে আমার মার খেয়ে একদম বদমাইশি ভুলে গেছে। আমার সাথে রোম্যান্স করে না, তোর রোম্যান্স করা আমি বের করছি। হ্যাঁ, মার খেয়ে আমার ভয়ে এখন বলছিস এখান থেকে চলে যাবি, দুদিন পর আবার ফিরে আসবি, তাই তো? ঈশান তাচ্ছিল্য করে হাসল, যে হাসির মানেটা সিনথিয়া বুঝতে পারল না। সিনথিয়ার বান্ধবীরা সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে দেখল। প্রথমে সবাই হাসলেও এখন আর কেউ হাসছে না। বুঝতে পারলো হয়তো এর মধ্যে কোনো একটা গণ্ডগোল আছে, যার জন্য ছেলেটা এমন করে হাসছে। ঈশানকে নিয়ে তানিম চলে গেল। ওরা চলে যেতেই সিনথিয়া সেখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ ওর বান্ধবীদের দিকে তাকিয়ে দেখলো সবাই অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। তখন সিনথিয়া জিজ্ঞেস করলো, কি হচ্ছে রে, তোরা এমন করে তাকিয়ে আছিস যে আমার দিকে? তুই হয়তো বুঝতেও পারলি না ছেলেটা তোকে কত ভয় পেল, নাকি তোকে মাফ করে দিল। ও চাইলেই সুযোগ নিতে পারত। ওর এতগুলো বন্ধু, তারপরও কিন্তু ও সেখানে একটু শব্দ করেনি। তুই যখন ওকে মার খাওয়ালি, ছেলেগুলো বলেছিল যে ওরা দেখেছে ঈশান চুপচাপ ছিল, একটু শব্দ করেনি। আমার তাতেই মনে হয়েছে ও ইচ্ছে করেই মারটা খেয়েছে। তুই খোঁজ খবর নিয়ে দেখতে পারিস। যত সব ফালতু কথা, ও আমার সাথে পেরে উঠবে কিছুতেই পারবে না। ও জানে ও কার সাথে পাঙ্গা নিয়েছে, সেজন্যই আর এখন আমার এখানে থেকে চলে গেল। তোরা খামোকাই সব নিয়ে ভাবছিস। চোখের আড়ালে অনেক কিছু থাকে যেটা আমরা দেখি না। তুই হয়তো দেখছিস ও ভয় পেয়েছে, কিন্তু তুই জানিস না ও কেমন ছেলে। ও তোকে পুরো নাকানি চোবানি খাইয়ে ছেড়েছে। যে ছেলেটা আসার পর ওদের পুরো টিমের ছেলে পেলে আমাদের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের কি ইচ্ছে মতো শায়েস্তা করেছে, সেই ছেলেটা আজকে চলে যাচ্ছে। ওরা আবার সহজে ছেলেটাকে যেতে দিল। তুই একটু ভেবে দেখ আর চিন্তা কর যে ছেলেটা ঠিক কতটুকু দুষ্টু ছিল, যার জন্য তুই নিজে ওকে ভয় পেতিস। কথাগুলো বলে সিনথিয়ার বান্ধবীরা চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে রইল। সিনথিয়া অনেক কথা বলে সবাইকে বোঝাতে চাইলেও পারল না, কারণ ওর বান্ধবীরা সেখান থেকে চলে গেল। সিনথিয়া নিজের মনকে বোঝাতে লাগলো ঈশান ওকে ভয় পেয়েছে, কিন্তু ছেলেটা সম্পর্কে এত সব জানার পর, ওর গ্রামে খোঁজখবর নেওয়ার পর সিনথিয়ার বারবার করে মনে হতে লাগলো ছেলেটা ভয় পেয়ে যায়নি। আর নীলা ঠিকই বলেছে যে ওকে হয়তো মাফ করে দিয়ে গেল। বারবার করে এই কথাটা মাথায় আসছিল আর ততবার করেই রাগ হচ্ছিল। এমন করে কেটে গেল পুরো একটা সপ্তাহ। এই একটা সপ্তাহের মধ্যে তানিম আর ওর বাহিনীকে কেউই দেখেনি। ছেলেগুলো কোথায় গেল কে জানে। তানিম কলেজের ভিপি হওয়া সত্ত্বেও ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার জন্য সবাই বেশ চিন্তা চেতনা করছে। তবে সিনথিয়ার মাথায় ঘুরছে অন্য কিছু। তাহলে কি সত্যিই ছেলেটা এখান থেকে চলে গেল? সেদিনের পর থেকে এদের কাউকে আর দেখা যাচ্ছে না। এই বিষয়টা ওর মাথাটা পুরো পাগল করে তুলেছে। সিনথিয়াকে এমন করে ভাবতে দেখে নীলা বলতে লাগলো, কি রে, কি এত ভাবছিস বলতো? আমি কিছুতেই হিসাবটা মেলাতে পারছি না। বারবার করে মনে হচ্ছে তুই যেটা বলছিস সেটাই ঠিক, আবার পরক্ষণেই মনে হচ্ছে তাহলে ও আমার সামনে এমন করে সেদিন হাসলো কেন? চোখের সামনে সব কিছুই দেখা যায়, কিন্তু সব কিছু বোঝার মতো ক্ষমতা মানুষের থাকে না। হয়তোবা ঈশান এমন কিছু করে গেল যেটা থেকে তুই শিক্ষা পাবি, আবার নয়তো তোর অহংকারটা আরও বেড়ে যাবে, যেহেতু তুই ওকে মারতে পেরেছিস।
আমি বলবো তুই একটু ওর খোঁজ খবর নিয়ে দেখ। নীলা ঠিকই বলেছে, ছেলেটা তোকে সুযোগ দিল হয়তো ভালো হবার জন্য, না হলে ও তো পারতো প্রতিশোধ নিতে। আর এখন দেখেছিস ওদের প্রত্যেকটা সদস্যের মধ্যে একটা সাহস বেড়ে গেছে। তারপর আমাদের টিমের ছেলেপেলেগুলো দিন দিন কমতে শুরু করেছে, ওদের টিমে গিয়ে জয়েন করছে। এসব শুধু ঈশানের কারণে। ঈশান ওদের সবার ভয়টা কমিয়ে দিয়ে গেছে। তোকে আর এখন তেমন কেউ ভয় পায় না, আজকাল সবাই ওদের কথা বলতে থাকে। তাই আমি বলবো আমাদের উচিত এখন ভালো হয়ে যাওয়া, না হলে ভবিষ্যতে আমাদের এর জন্য বিপদেও পড়তে হতে পারে। সিনথিয়া পড়ে গেল মহা এক ঝামেলার মধ্যে। কি থেকে কি করবে, কি করলে ভালো হবে সেটা নিয়েই ভেবে পাগল হয়ে যাচ্ছে। আরও একটা সপ্তাহ গেল। সেদিন তানিমকে দেখা গেল কলেজ ক্যাম্পাসে সবার সাথে বসে কথা বলছিল, কার কি সমস্যা সেটাই শুনছিল। এর মাঝখানে সিনথিয়া ম্যাডামকে দেখা গেল। ওদের সামনে এসে দাঁড়াতে সিনথিয়া আসতেই সবাই ওর দিকে তাকালো। তখন তানিম মেয়েটাকে দেখে একটু অবাক হলো, কারণ সিনথিয়াকে আজকে চুপচাপ লাগছে। যে মেয়েটা সব সময় সবার সাথে রাগীভাবে কথা বলে, সিন ক্রিয়েট করতে চায়, সেই মেয়েটাই কিনা এখন চুপচাপ দাঁড়িয়ে আছে। মেয়েটা কিছু বলছে না দেখে তানিম বলতে লাগলো, কি হলো আবার, কি সমস্যা তোর? ঈশান কোথায় তানিম? কেন জানিস ঈশান সেদিন মার খেয়ে বাসায় চলে গেছে। তুই না ওকে মেরে দিলি, ছেলেটাকে মার খাইয়ে তো জিতে গেছিস, তাহলে তাহলে এখন আবার ওর কথা কেন জিজ্ঞেস করছিস? না মানে আসলে বলছিলাম কি যে আমার না কেন জানি মনে হচ্ছে ঈশান এখান থেকে ইচ্ছে করেই চলে গেছে। সত্যি করে বল না, কি হয়েছে? আমার কেন যেন মনে হচ্ছে আমি হয়তো বা কোনো একটা ভুল করে ফেললাম, যার জন্য আমার একটু খারাপ লাগছে। তাই বলছিলাম কি যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে বল আমাকে, আমি জানতে চাই কী হয়েছে। তোর এত কিছু জানতে হবে না। আসলে সবার কিছুতেই বোঝার জন্য একটু বুদ্ধির দরকার হয়। সেই বুদ্ধি কিংবা আউট নলেজ তোর নেই। তোর শুধু আছে ইগো আর প্রচণ্ড পরিমাণে রাগ। এই রাগ নিয়ে তুই থাক, তুই কখনো ভালো কিছু করতে পারবি না, কারণ তোর ভেতরে এই অহংকারটা তোর মন মানসিকতাকে নষ্ট করে দিয়েছে। কেউ তোর সাথে মিশতে চায় না, সে শুধু তোর কাজের কারণে। তুই বুঝতে পারিস না তোকে সবাই ঘৃণা করে, কিন্তু যে ছেলেটাকে তুই মার খাওয়ালি, এত প্রতিদ্বন্দ্বী মনে করলি, ছেলেটা সবাইকে শিখিয়েছিল ভালোবাসতে, একসাথে মিলেমিশে থাকতে, কিন্তু তুই সেটা করতে দিলি না। তোর জন্য ছেলেটাকে এখান থেকে চলে যেতে হলো। যেটা হয়েছে সেটা সরাসরি বল না, এমন করে কেন বলছিস তুই? তাহলে শোন, ঈশান সেদিন ইচ্ছে করে মারটা খেয়েছে। তুই যদি ভেবে থাকিস ও চাইলে নিজে বাঁচাতে পারতো না, তাহলে সেটা তোর ভুল ধারণা। সেদিন ইচ্ছে করে মারটা খেয়েছে কেন জানিস? কারণ সেদিন ও তোকে সামনে ক্যাম্পাসে ভর্তি স্টুডেন্টের সামনে কিস করলো। তখন থেকে ওর ভিতরে একটা অনুশোচনা কাজ করেছে, খারাপ লাগা কাজ করেছিল। সেই জন্য সেদিন রাতে ঈশান ঘুমাতে পারেনি, বারবার বলেছিল পরদিন কলেজে এসে তোকে সরি বলবে, কিন্তু তোকে খুঁজে পাওয়া যায়নি। আর যতদিন পাওয়া গেল না ততদিন তুই ওকে মারার প্ল্যান করেছিস। সেটা ছেলেটা ও জানতো তুই ওকে মারবি, তারপরও তোকে বাধা দেয়নি, কারণ তুমি ওকে মারতে পারলে একটু শাস্তি পাবে। তারপর বারবার করে ওর উপর অ্যাটাক করবি। একটা মেয়ের সাথে এরকম মিসবিহেভ করে ঈশান অনুতপ্ত ছিল, সেটা আমি জানি। আর তুই হয়তো ভাবছিস ওর গায়ে হাত তুলে ওকে ইচ্ছামতো মেরে হাত পা ভেঙে দিবিয়ে জিতে দেখেছিস, তাহলে সেটা তোর ভুল ধারণা। সব জয় আনন্দ থাকে না, তুই জিতে গিয়েও হেরে গেছিস, আর ঈশান হেরে গিয়েও জিতে গেছে। আর তুই যেটা বুঝতে পারিসনি, তুই আছিস তোর অহংকার নিয়ে, বারবার করে ছেলেটাকে খুঁজছিস আবার মারার। তাই তো তুই যদি ভেবে থাকিস তুই সেটা করছিস সেটা মহৎ, তাহলে তুই একটা বোকা। তোকে সবাই ভয় পায়, সেজন্য তোর সাথে কেউ মিশতে চায় না। এসবকে সবাই ভালোবাসতো, কিন্তু তাকে তুই এখানে থাকতে দিলি না। ওর ভয়টা এটাই ছিল না যে তুই ওকে মেরে দিবি, ওর ভয় ছিল ওর বাবা মায়ের দ্বিতীয় সন্তান হলে একমাত্র ছেলে ছিল। যেসব কথা তোকে বললো তুই বুঝতে পারবি না। সিনথিয়া অসহায়ভাবে তানিমের যাওয়ার দিকে চেয়ে রইল, কারণ ছেলেটা কথাগুলো বলে সেখান থেকে উঠে গেছে। সিনথিয়া এখন বারবার করে মনে হচ্ছে আসলে সত্যি ঈশান ওকে একটা শিক্ষা দিয়ে গেল, সেটা হচ্ছে হেরে গিয়েও জিতে যাওয়া যায়। এই ঘটনার পর পুরো 1.5 মাস মেয়ে আর কলেজে আসেনি, কেন জানি আসতে ইচ্ছে করে না। বান্ধবীরা ওকে 1000 বার করে ডেকেছে, 1000টা কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তারপরও সিনথিয়া কলেজে আসেনি।
আর এসব কিছু তানিম ভাইয়া ঈশানকে জানালে ছেলেটা বলেছে ওই মেয়ের সম্পর্কে আর কোনো কথা না বলতে, কারণ ওর সম্পর্কে ঈশান জানতে চায় না। 2 মাস পরের ঘটনা, সেদিন যখন ঈশান বন্ধুদের সাথে বাইরে গিয়ে আড্ডা দিচ্ছিল, আসলে কিছুদিন হলেও খানিকটা হাঁটতে চলতে পারছে, আর এখন হাতের ব্যান্ডেজটাও খোলা হয়েছে। ডাক্তার বলেছে যেন কোনো ভারী কাজ না করে, হাত পায়ে যেন কোনো চাপ প্রয়োগ না করা হয়, তাহলে সমস্যা হবে। আর ঈশান তাই করছে। এখন তেমন কিছু করে না, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। বাসা থেকে কল আসতেই ঈশান রিসিভ করে জানতে পারলো আম্মু বাসায় যেতে বলেছে। বোন ফোন করে জানালো। আম্মুর কথা ঈশান ফেলতে পারে না, তাই বন্ধুদের বলে হাঁটা লাগালো। 10 মিনিট হেঁটে বাসার সামনে আসতেই দেখলো এলাহি কাণ্ড, কারণ বেশ দামি একটা গাড়ি রাখা। আসলে কে? তানিম ভাইরা আবার আসলো কিনা বুঝতে পারছে না। বলছিল ওর সাথে দেখা করবে, কিন্তু ঈশান বলে দিয়েছে যখন প্রয়োজন হবে তখন ও নিজেই দেখা করে নিবে। কথাগুলো ভেবে তাড়াহুড়ো করে ভেতরে আসতেই অবাক হলো, কারণ ডাইনিংয়ে সিনথিয়ার আব্বু আম্মুকে নিয়ে বসে আছে। এমন কিছু দেখেই ছেলেটা অবাক হলো, অবাকের চরম সীমায় পৌঁছে যায়। যখনই ডাইনিংয়ে আসলো তখনই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মেয়েটা দৌড়ে এসে 2 হাতে ঈশানের গলাটা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান প্রচণ্ড পরিমাণে ভড়কে গেল। আব্বু আম্মুর সামনে এই কী কাণ্ড! জোর করে মেয়েটাকে ছাড়িয়ে নিল, বলতে লাগলো, কি সমস্যা কি? এরকম জোরাজুরি করছেন কেন? আর আপনি এখানে কি করছেন? বেরিয়ে যান এখান থেকে। ঈশান, আসলে ওনারা তোমার সাথে সিনথিয়ার বিয়ের কথা বলতে এসেছে। সিনথিয়া নাকি তোমাকে ভালোবাসে, সেই জন্য ওনারা এসেছে। এখন তুমি কি বলো আপু? আমার কিছু বলার নেই, ওদের এখান থেকে চলে যেতে বলো। ওনাদের বলো ওদের মেয়েকে আমি বিয়ে করতে তো পারবোই না, উল্টো ওকে আমার ওনাকে সহ্যই হয় না। এরকম একটা অহংকারী আর জেদি মেয়েকে ভালোবাসে তো দূরে থাক, এসব নিয়ে কল্পনাও করি না। কারণ এর মতো মেয়েকে বিয়ে করে সংসার করা তো দূরে থাক, এর সাথে মেলামেশাটাও করা যায় না। আঙ্কেল আন্টি, আপনারা এখান থেকে আসতে পারেন। আপনাদের এই অহংকারী মেয়েকে বিয়ে করা আমার পক্ষে কখনোই সম্ভব না। ঈশান, কি ধরনের বেয়াদবি! ওনারা আমাদের মেহমান, তাছাড়া মেয়েটা ভুল করেছে, সবই আমাদেরকে বলেছে। তুমিও তো কম কিছু করনি। লোকজনের মাঝ থাকতে ওসব কথা না হয় নাই বললাম। ও নিজের ভুল বুঝতে পেরেছে, তাই এখন চাইছে ভুলটা শুধরে নিতে। তুমি সবটা মেনে নাও। আর সিনথিয়া তোমাকে ভালোবাসে সেটা বলেছে, ও সব ভুল শুধরে নিতে চায়। আমার ওকে প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে। তোমার আব্বু হয়তো শহরের মেয়ে, কিন্তু বলেছে শহরের থেকে এখানে এসে থাকবে। বিয়ের পরে ওরা শহরে যাবে না, তোমার সাথে এখানে থেকে যাবে। এখানকার সব কিছু শিখে নিবে। ওর আব্বু আম্মুর তাতে কোনো আপত্তি নেই। যেটা হয়েছে সেটা ভুলে যাও। ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। তুমি আজ যেমন ওকে শিক্ষা দিয়ে এসেছো, ও তেমনি শিক্ষা নিয়েছে। বিয়ে তো আজ বাদে কাল করতেই হতো। যে মেয়েটা আমার হাতে পায়ে জড়িয়ে ধরে কান্না করে বলেছে শুধু তোমাকে চাই আর সব কিছু ভুলে যাবে, সেখানে তোমার এত রাগ হচ্ছে কী জন্য? বিয়েটা আজকেই হবে। যদি বেশি তাল বাহানা করো তাহলে কিন্তু জোর করে ধরে বিয়ে দিব। বিয়ে আজকে হবে তার মানে আমাকে জোর করে ধরেই দিচ্ছ? আমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে হবে। আর তোমরা যদি ভেবে থাকো এই মেয়ের সাথে বিয়ে দিলে আমি সংসার করব, তাহলে সেটা... ঈশান কথাগুলো শেষ করার আগেই সিনথিয়ার আব্বু এসে ওর হাত ধরে ফেলল। একটা হাত 2 হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, দেখো বাবা, যেটা হয়েছে আমি সেটার জন্য দুঃখিত। আমার মেয়েটাকে সময় দিতে না পারার কারণে আমার মেয়েটার বদমেজাজি হয়েছে। ওকে আমি বোঝাতে পারি না মানুষের সাথে কি ঠিক কিভাবে মিশতে হয়, কিভাবে তাদের সাথে কথাবার্তা আর সম্পর্ক বজায় রাখতে হয়। কিন্তু ও তোমার এরকম কাজের কারণে বুঝতে পেরেছে ও সেদিন ভুল করেছিল। দুজনেরই ভুল ছিল। এখন অন্তত আমার মেয়েটাকে ফিরিয়ে দিও না। মেয়েটা গত 7 দিন যাবৎ খাওয়া দাওয়া না করার ফলে বারবার করে অসুস্থ হয়ে পড়ছিল। প্রথমে আমরাও মানতে চাইনি, গ্রামের একটা ছেলের সাথে কি করে মেয়ের বিয়ে দিব। পরবর্তীতে ভাবলাম মেয়ে যদি সুখে থাকতে পারে তাহলে আমাদের সমস্যা কোথায়? টাকা পয়সা আমার অনেক আছে, 2টা মাত্র মেয়ে, 1 মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ের বিয়ে আমি তোমার সাথে দিতে চাই। তুমি যা চাইবে সেটাই হবে। শুধু আমার মেয়েটাকে একটু ভালো রাখো। আমি বাবা হয়ে তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি দয়া করো একটু। আমার মেয়েটা মরে যাবে, ওকে ছাড়া যে আমাদের বেঁচে থাকাটাই দায়ী হয়ে যাবে। মেয়েকে যদি কষ্টে দেখি তাহলে বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হবে।
ঈশান কিছু বলতে যাবে তার আগেই আব্বু ঈশানকে এসে রিকোয়েস্ট করতে লাগলো। আব্বু আম্মুর কথা আগাগোড়াই ফেলতে পারে না। আম্মু বলে দিল যেন ওকে সিনথিয়াকে বিয়ে না করলে যেন আম্মু বলে না ডাকে। এমন কথা শোনার পরে ঈশান স্তব্ধ হয়েছিল কিছুক্ষণ। তারপর উপায় না পেয়ে রাজি হলো। ঈশানের বন্ধুদের ডাকা হলো। সন্ধ্যার মুখে সিনথিয়ার সাথে ওর বিয়েটা হয়ে গেল। সিনথিয়ার আব্বু আম্মু রাতটা থেকে গেছে ঈশানের কারণে। ছেলেটা বলেছিল এই রাতে না বেরোতে। জামাইয়ের কথাতে ওরা যেতে পারেনি। ঈশান আম্মুকে বলল যেন ওদের আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। যেহেতু শহরের মানুষ, তাই গ্রামে যতভাবে আপ্যায়ন করা যায় ঠিক ততটাই করা হলো। ঈশান ওর বান্ধবীদের ডেকেছিল, তারা এসে হেল্প করলো আম্মুকে। রাতে খাবার টেবিলে এত এত খাবার দেখে সিনথিয়ার আব্বু প্রচণ্ড পরিমাণে অবাক হলো আর প্রশংসাও করলো। গ্রামের মানুষের এরকম ব্যবহার দেখে আমি আসলেই মুগ্ধ। সবাই মিলেমিশে কত সুন্দরভাবে থাকে দেখো। শহরে এইগুলো দেখা যায় না, জানো তো। শহরের মানুষগুলোর মনটা বড্ড বেশি কঠোর। কে কি করলো না করলো এসব নিয়ে ভাবে না। কিন্তু গ্রামের মানুষের কিছু থাকুক বা না থাকুক, গরিব হোক কিংবা বড়লোক, তাদের মন আছে বলতে হবে। আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট ঈশান। তবে আমি আশা করব তুমি আমার মেয়েটাকে দেখে শুনে রাখবে, নিজের মতো তৈরি করে নিবে। এখন আর ওকে কোনো কষ্ট দিও না। মেয়েটাকে একটু দেখে শুনে রেখো। একটু বড্ড ছেলে মানুষই করে, তবে দিন শেষে ওর ভেতরে মনটা অনেক ভালো। শিখিয়ে পড়িয়ে নিলে দেখবে অনেক ভালো একটা মেয়ে আমার। রাত 12টা অবধি ঈশান সবার সাথে কথা বলল। সিনথিয়ার আব্বু আম্মু সকালেই বেরিয়ে যাবে। সিনথিয়ার আব্বুর কাল দুপুর 12টার দিকে একটা মিটিং আছে, যার জন্য থাকতে চাইছিলেন না, কিন্তু জামাইয়ের কথাতে থাকতে বাধ্য হলো। রাতেই ঈশানের বন্ধুরা চলে গেল। যাবার সময় নানান টিপস দিয়ে গেল, আর বোনটা আম্মুর কথা মতো টানতে টানতে ওকে রুমে এনে দরজা লক করে দিল। তারপর এসে দেখলো সিনথিয়া বউ সাজে খাটের মাঝখানে বসে আছে। ঈশান এগিয়ে আসলো। সিনথিয়া উঠে এসে যখনই সালাম করতে যাবে তখনই ঈশান হঠাৎই কোমর জড়িয়ে ধরল। ভাবল বদরাগী মেয়েটাকে একটু ভয় দেখানো যাক, কিন্তু আজকে মেয়েটা ভয় পেল না। উল্টো ওর বুকের উপর 2 হাত রেখে একটু মুচকি হাসতেই ঈশান তখন ওকে ধাক্কা মেরে বেডে ফেলে দিল। সিনথিয়া অবাক হলো ছেলেটার হঠাৎ এমন করে কাছে আসাতে। অন্যদিকে ঈশান ভেবেছে মেয়েটাকে একটু শাস্তি দেওয়া যাক, যদি মেয়েটা ভয় পায়, কিন্তু তার কিছুই হলো না। কারণ যখনই ঈশান সিনথিয়াকে বেডে ফেলে দিয়ে 2 হাত চেপে ধরল বেডের সাথে, তখন সিনথিয়া যেন ঈশানের কাছে নিজেকে আত্মসমর্পণ করলো। ঈশান ভাবতেও পারেনি মেয়েটা এমন কিছু করবে। ঈশান মেয়েটাকে কষ্ট দেওয়ার জন্য গলায় আর ঘাড়ে অসংখ্য কামড় দিল। সিনথিয়া চোখজোড়া খিচে বন্ধ করে নিয়ে সবটা সহ্য করে নেওয়ার জন্য চুপ করে রইল। একটা সময় ঈশান মেয়েটার উপর থেকে উঠে গেল। সিনথিয়া বুকের উপর শাড়ির আঁচলটা দিয়েই ঈশানের দিকে তাকিয়ে থেকে বলল, কি হলো? উঠে পড়লে যে, আদর করবে না? আমি আপনাকে কষ্ট দিচ্ছি আর আপনি আমাকে কাছে আসতে বলছেন? কেমন মেয়ে আপনি? সিনথিয়া মুচকি হাসল। ঈশানের একটা হাত নিয়ে হাতের উল্টো পিঠে চুমু দিয়ে গালের পাশে রেখে বলতে লাগলো, ভালোবাসি তো, তাই তোমার এই বিষাক্ত স্পর্শগুলো আমার কাছে মধুর মনে হচ্ছে। তুমি হয়তো জানো না আমি ঠিক তোমাকে কতটুকু ভালোবাসি। তোমাকে হয়তো বোঝাতে পারবো না ঈশান, কিন্তু যতটুকু বাসি ততটুকু থেকে বলছি, এরপর থেকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না, দেখবি? আগে আব্বু আম্মুর প্রিয় হয়ে ওঠেন, তারপর এইসব নিয়ে ভেবে দেখা যাবে। তাহলে তুমি আমাকে আদর করবে না বলছো? মন থেকে যেদিন মানতে পারবো সেদিনই কাছে আসবো। তাহলে এইটুকু কি ছিল? এরকম করে স্পর্শ করার মানে কি? আমার অভ্যাস হয়ে গেছে তাই। মানে? কলেজে কতবার করে কাছে এসেছি, কতবার করে এরকম কিস করেছি, তার জন্য। তার মানে আমার মতো তুমি আমাকে ফিল করো? জানি না, ঘুমান তো, এত প্রশ্ন করবেন না তো, ভালো লাগছে না কিছু। সত্যি করে বলো, ফিল করো কিনা? আমি কিন্তু তোমার উত্তর না শুনে ছাড়বো না। যদি না বলো তাহলে জোর করতেই থাকবো, বলো আমাকে। সিনথিয়া ঈশানের মুখোমুখি দাঁড়ালো। ছেলেটা উঠে চলে যাচ্ছিল দেখে সিনথিয়া ওকে হাত ধরে টেনে নিজের মুখোমুখি করলো। তারপর ওর পাঞ্জাবির গলাটা খামচে ধরে বলতে লাগলো, কি হলো বলবে না? বলো আমাকে প্লিজ বেবি। বললাম তো তেমন কিছু নেই, আর আপনার সাথে আমার ঝামেলা হতো, এই জন্য আবার ফিল করার কি আছে? না, আমার কিন্তু মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে খুব কাছে থেকে স্পর্শ করেছো, সেই জন্যই তুমি আমার প্রতি দুর্বল। তাই আজকে এমন করে আমার কাছে আসলে, আবার কি মনে করে যেন উঠেও গেলে। প্লিজ বেবি বলো না তুমি ভালোবাসো আমাকে। হঠাৎ করে কলেজে দেখা, তারপর থেকে ঝামেলা,
আর এত কিছুর মাঝখানে আপনি আবার ভালোবাসা খুঁজছেন? ভালোবাসতে 1000 বছর সময় লাগে না, মাত্র কয়েকটা মাসের দেখাতেই আমি তোমাকে যেমন ভালোবেসেছি তুমিও বাঁচতে বাধ্য হবে। যদি ভালো না বাসো, সংসার তো করবে দায়িত্ব হিসেবে, বউ তো ভাববেই, তাতেই আমি খুশি। আমার আর কিচ্ছু চাই না। বিয়ের পর যেহেতু আর কিছু চায় না, তাহলে বারবার করে বলবেন না কাছে আসো, কাছে আসো না কেন, ভালোবাসো না কেন, এগুলো যেন না শুনি। কেন? বউয়েরা তো চাও না, তুমি চাও না বউ তোমাকে যত্ন করুক, খেয়াল করুক, ভালোবাসুক? ঈশান অন্যদিকে ফিরে তাকিয়ে কথাগুলো বলছিল, কারণ মেয়েটার চোখের দিকে তাকানোর সাহসটা যে ওর নেই। ঈশান দেখেছে যখন ওকে পেটে ফেলে জোর করছিল, তখন মেয়েটার চোখে এক অদ্ভুত রকমের মায়া আর ভালোবাসা। সেদিনের সেই রাগী সিনথিয়াকে আজকে আর ঈশান খুঁজে পায়নি। মেয়েটা বয়সে 3 বছরের বড় হওয়া সত্ত্বেও মেয়েটা ওকে এমন করে ভালোবাসবে, এই ভালোবাসার কথা বলবে, সেটা ঈশান ভাবেনি। আর বলতে পারলেই বা কোথায়? অতিরিক্ত পাগলামির কারণেই ওর আব্বু আম্মু ধরে এনে ওকে বিয়ে দিয়ে দিল। ঈশান কথা বলছে না দেখে সিনথিয়া ছেলেটার মুখটা নিজের দিকে ঘোরালো, তারপর চোখে চোখ রেখে বলল, কি হলো বলো? আমার উপরে রাগ করে থাকবে, কিন্তু বউ হিসেবে মানবে না, তাই তো? ভালোবাসবে না আমাকে? বললাম তো জানি না, বারবার কেন জোর করছেন? জোর করে বিয়ে করেছেন, এখন কি ফিজিক্যাল ইন্টিমেটও হতে চাইছেন? আপনার এখনই এসব কিছুর প্রয়োজন তাহলে বলেন। ঠিক আছে, আমি জোর করবো না। যতদিন পর্যন্ত না ভালোবাসবে, কাছে আসবে, ততদিন পর্যন্ত বাসায় যাওয়ার কথাও বলবো না। কারণ আমি প্রমাণ দিতে চাই আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি। ঈশান নিচে শুতে যাচ্ছিল, তাই সিনথিয়া জোর করে ওকে বেডে আনলো, তারপর মাঝখানে কোলবালিশ দিয়ে বলতে লাগলো, এসব পুরনো গল্প হয়তো, এখন এগুলো আমাদের মাঝে হবে না। স্বামী স্ত্রীর মাঝে এসব নাটক করতে হয় না। ঘুমাও তো, আর আমাকেও ঘুমাতে দাও। তুমি পাশে না থাকলে ভালো লাগবে না। বিয়ে করেছো, দূরে রাখবে, সেটা ঠিক আছে, মাঝখানে কোলবালিশটা দূরত্বের জন্য যথেষ্ট। খামোখা এরকম পাগলামি করার কোনো দরকার নেই। ঈশান শুয়ে পড়তেই সিনথিয়াও শুয়ে পড়ল। ছেলেটা মিনিট 15-র মধ্যে ঘুমিয়ে গেছে। সিনথিয়া তখন আলতো করে কোলবালিশটা সরিয়ে দিয়ে এগিয়ে আসলো। জানে না কি আছে এই পিচ্চি ছেলেটার মধ্যে। ঈশানের প্রতি যে এত দুর্বল হয়ে পড়বে ভাবতে পারেনি মেয়েটা। এত মায়া কাজ করবে ছেলেটার জন্য, সেটা কখনো কল্পনাতেও আসেনি। সিনথিয়া এসে ঈশানের বুকে মাথা রাখলো, 2 হাতে জড়িয়ে ধরল ছেলেটাকে। এখন সিনথিয়ার মনে হচ্ছে শান্তি লাগছে, কারণ গত 1 সপ্তাহ যাবৎ রাতে ঘুমোতে পারিনি, প্রতিনিয়ত কান্না করেছে। আব্বু আম্মুকে বোঝাতে গিয়েই তো 1 সপ্তাহ লেগে গেল, তারপর কলেজ আর তানিমের থেকে ঠিকানা জোগাড় করতেই 1 সপ্তাহ পেরিয়ে গেছে। তারপর আজকেই বিয়ে হবে ভাবিনি, এত সহজে ঈশানের আব্বু আম্মু ওকে মেনে নেবে ভাবিনি মেয়েটা। সকালবেলা যখন ঈশান খেয়াল করলো সিনথিয়া ওর বুকে ঘুমিয়ে আছে, তখন বেশ বিরক্ত হলো। মেয়েটাকে সরিয়ে দিয়ে উঠে গেল। একটু বাদে ব্যালকনি থেকে আসতেই দেখলো সিনথিয়া আয়নার সামনে বসে নিজেকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। ঈশান ভাবলো ওকে আর একটু কষ্ট দেওয়া যাক। ঈশান সিনথিয়ার কাছে আসলো। সিনথিয়া ওকে আয়নার দিকে দেখে উঠে দাঁড়াতেই যখনই পেছন ফিরতে যাবে, তার আগেই ছেলেটা ওকে পেছন থেকে 2 হাতে কোমর জড়িয়ে ধরে ফেলল। পেটের উপর 2 হাত রেখে ঘাড়ে গলায় নাক ঘষতেই সিনথিয়া চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর আবার মনে হতে লাগলো ঠিক কি সত্যিই কাছে এসে ভুল দেখছে, নাকি ভেবেই চোখ জোড়া খুলল। দেখলো ছেলেটা সত্যিই ওর ঘাড়ে আর গলায় নাক ডুবিয়ে রেখেছে। সিনথিয়া কেঁপে উঠল, চোখ জোড়া আর খোলা রাখতে পারল না, কারণ সেই পরিস্থিতি আর নেই। ঈশানের এমন ধারা স্পর্শে মেয়েটা আবেশে তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে ফেলল। তারপর ঈশানের স্পর্শগুলো উপভোগ করতে লাগলো। ছেলেটা যখনই ওর গলায় কামড় বসালো, সাথে সাথে সিনথিয়া ব্যথায় কুকিয়ে উঠল। ঈশানের হুঁশ ফিরতেই ওকে ছেড়ে দিল, আর মেয়েটা বলতে লাগলো, কি হলো, ছেড়ে দিলে যে? আমি তো এমন করে কিছু করতে চাইনি, তাহলে ব্যথা লাগছিল তাই হঠাৎই এমন করে ফেলেছি। প্লিজ এমন করো না। আমি আসলে সরি, আমি এমন করে কাছে আসতে চাইনি, কিন্তু কী যে হলো বুঝতেই পারিনি, প্লিজ কিছু মনে করবেন না। সিনথিয়া হাতটা টেনে ধরলো। তারপর যখনই ঈশানকে নিজের দিকে ফেরালো আর ওর মুখের পাশে হাত রাখলো, ঈশান জোর করে ছাড়িয়ে নিয়ে চলে গেল। সিনথিয়া উপায় না পেয়ে কান্না করে দিল। এমন একটা মুহূর্তে ছেলেটা ওকে রেখে চলে গেল। এমন করেই ঈশানের অবহেলাতে যাচ্ছে দিনগুলো। এর মাঝে 7ম দিনের মাথায় সিনথিয়ার আম্মুর সাথে রান্না করতে এসেছে। ঈশান দেখলো সকালে উঠেই মেয়েটা রান্না করতে এসে ব্যস্ত হয়ে পড়েছে, যার জন্য আর বাইরে যায়নি, কারণ আম্মু নাস্তা করে বেরোতে বলেছে। ছেলেটা বিয়ের পর দিন থেকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আম্মু কিছু বলতে গেলে সিনথিয়া আটকে দিয়েছে। যাই হোক, সিনথিয়া আম্মুর সাথে কথা বলছিল আর হাসাহাসি করছিল।
বারবার ঈশানের দিকে তাকিয়েছে মেয়েটা, আর ততবারই ঈশান ওর দিকে দেখেছে। মেয়েটা অদ্ভুতভাবে আম্মুর সাথে এত সুন্দর করে মিশে গেল, যেটা ঈশান কল্পনাও করতে পারেনি। ভেবেছিল শহরের ওই রাগী বদমেজাজি মেয়ে গ্রামে মানিয়ে নিতে পারবে না, কিন্তু এত সহজে মানিয়ে নেবে সেটা কল্পনাও করেনি। আম্মুর সাথে মেয়েটা এত ভালোভাবে কথা বলছিল, কিন্তু হুটহাট করে কী যে হলো, একটা চিৎকার দিয়ে উঠল। ঈশান আর এক মুহূর্ত দাঁড়ায়নি, তাড়াহুড়ো করে কিচেনে আসতেই দেখলো আম্মু সিনথিয়ার হাতটা ধরে রেখেছে। মেয়েটা হাত কেটে ফেলেছে। বারবার করে ঈশান বলছিল যে কোনো কাজের সময় যেন দেখে শুনে করে, কিন্তু মেয়েটা এত তাড়াতাড়ি করে নিজের ক্ষতি করে বসলো। ঈশান তাড়াহুড়ো করে এসে সিনথিয়ার আঙুলটা মুখে পুরে নিল, তারপর আঙুলটা চুষতে আরম্ভ করতেই মেয়েটা অবাক নয়নে ওর দিকে তাকিয়ে রইল। এর মাঝখানে আম্মু স্যাভলন আর ব্যান্ডেজের জিনিসপত্রগুলো আনতেই তখন ঈশান ওকে ছেড়ে দিল। তারপর নিজের হাতে আঙুল পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দিল। সিনথিয়ার কেঁদে কেটে একাকার অবস্থা। ঈশান ওকে বকাঝকা করছে আর মেয়েটার হাতে ব্যান্ডেজ করছে। মেয়েটা এবার আদুরে কণ্ঠে বলতে লাগলো, বকাঝকা করছো কেন? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আমি তো রান্না শিখতেই চাইছিলাম, তাই আম্মু বললো আগে সবজি কাটতে শিখতে। আম্মু থেকে খেয়াল করতে গিয়ে তো কেটে ফেলেছি, এই জন্য বকাবকি করতে হবে? চুপ, একদম চুপ। যার যা কাজ না সে তাই করতে এসেছে। বারবার বলেছিলাম এরকম বৌমার দরকার নেই, কিন্তু আমার কথা শুনলে তো। এখন দেখেছো কাজের থেকে বেশি অকাজ করে। তুমি সবসময় খালি আমাকে বকাঝকা করো। আমি কি এতটাই খারাপ যে আমাকে একটু ভালোবাসা চাই না? ভালোবেসেও বললে পারতে, তাও করো না। ঈশান মেয়েটার এরকম বাচ্চাদের মতো আচরণ দেখে ফিক করে হেসে ফেলল। সিনথিয়া রেগে ঈশানকে কিল ঘুষি মারতে গেলে ছেলেটা ওকে জোর করে জড়িয়ে ধরল, আর ওদের কাণ্ড দেখে আম্মু হেসে দিয়ে বলল, যাও বউকে রুমে নিয়ে যাও আপু। না, আমি যাবো না। সিনথিয়া পাগলামি করছিল দেখে ঈশান জোর করেই মেয়েটাকে কোলে ওঠালো। হুটহাট করে কোলে ওঠাতেই মেয়েটা ভয় পেয়ে ওর গলা জড়িয়ে ধরে ছেলেটার চোখের দিকে তাকিয়ে আছে। সিনথিয়া ভয় পেয়ে গেছিল। ঈশান যখন কোলে ওঠালো তখন ও চোখের দিকে তাকিয়ে আটকে গেল। ঈশানের চোখে স্পষ্ট ভয়। মেয়েটার হাত কেটে গেছে সামান্য, তাতে এত উত্তেজিত ছেলেটা। তাহলে কি ঈশান ওকে ভালোবাসে? সিনথিয়া ওর বুকের মধ্যে মুখ গুজে দিল। ঈশান সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই মেয়েটার চুলের ভাঁজে একটা চুমু খেলো। সিনথিয়া এবার চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। ঈশান মেয়েটার নাকের সাথে নাক ঘষে দিয়ে বলল, কি হলো ম্যাডাম, এত অবাক হওয়ার কি আছে? আমার বউকে আমি আদর করতেই পারি। সিনথিয়া ঈশানের কথার মানে বুঝতে পারল না, তবে ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। রুমে এনে সিনথিয়াকে বেডে বসাতে গেলে মেয়েটা বসল না। উপায় না পেয়ে ঈশান ওকে কোলের মধ্যে বসালো। সিনথিয়া দুই হাতে গলাটা জড়িয়ে ধরে ছেলেটার চোখের দিকে তাকিয়ে রইল। ঈশান ওর নাকের সাথে আবারও নাকটা ঘষে দিতেই সিনথিয়া ওর বুকের মধ্যে মুখ গুজে দিয়ে বলল, এত ভালোবাসা তাহলে স্বীকার কেন করছো না? আমি তো বুঝতে পেরেই গেছি তুমি আমাকে ঠিক কতটুকু ভালোবাসো। জানি না কতটুকু ভালোবাসি, তবে মনে হয় বাসি। ঈশান এটুকুই কথা বলার সাথে সাথেই মেয়েটা যে এরকম কাজ করবে ঈশান ভাবতেও পারেনি, কারণ মেয়েটা ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মেলালো। ঈশানও এক হাতে ওর কোমর জড়িয়ে ধরলো, আর এক হাতে মুখের পাশে রেখে রেসপন্স করতে লাগলো। আর কি কষ্ট দিবে বউটাকে, নিজেই যে তার প্রেমে পড়ে গেছে। উপায় না পেয়ে ভালোবাসতে হয়েছে। ভালোবাসা যে কখন কিভাবে হয়ে যায় কেউ জানে না। কবে কাকে কিভাবে ভালো লেগে যায় সেটা শুধু উপরওয়ালাই ভালো জানে। যাই হোক, ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।